ওকে, সালাম আলাইকুম। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক কথা বলে শুরু করতেছি। এক নম্বরে হলো আমি অনুবাদের যে শীটগুলো দিচ্ছি, যেমন বিশেষত রিট্রান্সলেশনের জন্য। রিট্রান্সলেশনে আমি চাই যে তোমাদের একটা আত্ম উপলব্ধি ঘটুক। উপলব্ধিটা এরকম এরকম যে আমার ভাষান্তর করা। ভাষান্তর মানে হলো লিটারেল না, যেটা যেভাবে আছে এইভাবে মনের ভাব অন্য ভাষায় প্রকাশ করে তোলা। যেমন ধরো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, তাই না? খেয়াল করে দেখো, এটার অনুবাদটা যদি তুমি পড়বা, দেখবে যে উনি ইংলিশ অনুবাদ করার সময়ও আমার উমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে, মরি হায় হায় রে। মরি হায় হায় রে অনুবাদ করছে কি বলো? আহ হোয়াট এ থ্রিল। দেখো, মরি হায় হায় রে মানে হলো আই হো, আই এম ডাইং ডাইং, এরকম এরকম অনুবাদ করলে হইতো না। উনি মরি হায় হায় রে মানে আমি মরে গেছি রে, এরকম কিছু না। এটা হলো যে মানে ও, হোয়াট এ থ্রিল, মাই গোল্ডেন বেঙ্গল আই লাভ ইউ, ফর এভার ইউর স্কাইজ, স্কাইজটাকে প্লুরাল করছে ফর এভার ইউর ইয়ার, সেট মাই হার্ট ইন টিউন অ্যাজ ইফ ইট ওয়ার এ ফ্লুট। কি সুন্দর অনুবাদ দেখো। জাতীয় সঙ্গীত যেভাবে বলা আছে, এই জন্য তো সেরা সর্বশ্রেষ্ঠ অনুবাদ এটা। ইন স্প্রিং ও মাদার মাইন্ড, দ্য ফ্রেগ্রেন্স ফ্রম ইউর ম্যাঙ্গো গ্রোভস, এরপর কি বলো, মেক মি ওয়াইল্ড উইথ জয়। আচ্ছা, এই আমার সাউন্ড কি ঠিক আছে কিনা? কালকে কে জানি কমেন্ট বক্সে লিখছিলাম। আমি তো, তোমরা ঠিক আছে বলে আমি হেডফোন ব্যবহার করি না, আমি সরাসরি কথা বলি। তোমরা কি আমার কথা স্পষ্ট ভালোভাবে বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো? জি স্যার, এখন স্যার শুনতে বোঝা পাচ্ছি। জি যাচ্ছে। স্যার, বোঝা যাচ্ছে। একটু বাড়াইতে হবে স্যার। কি বলে বাড়ানো যায় দেখি তো, আমি দিয়ে শুনতে চাই যে আমারটা কেমন। আচ্ছা, সেট মাই ঠিক আছে, হার্ট। সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কি বলো? সেট মাই হার্ট ইন টিউন অ্যাজ ইট, তাহলে ওই অনুবাদটা ভাষান্তর করা। তো ভাষান্তরের ক্ষেত্রে আমি আরো কিছু প্র্যাকটিস যেগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে শীটে, ওইগুলো তুমি রেগুলার করবা। আর একটা মিনিট। আর শোনো, যেহেতু আমাদের অনুবাদের জন্য, আমাদের পরীক্ষার জন্য সময় আছে মাত্র কতদিন, বই না বই না ধরো তুমি 25 দিনের হয়তো প্রস্তুতি নিতে পারবা সামনে, 25 ডেজ। আমি বলি, প্রথম যারা আমার বিশ্বাস করতে চাও, তোমরা এই তরিকার মধ্যে থাকো। ইংলিশে আমি প্রতিদিন ইংলিশ ম্যাথ রাখলাম, ইংলিশ আর ম্যাথ খেয়াল করে দেখো। ভাগ করে ফেলো। ইংলিশে আপাতত আমি যা দিতেছি তা, তুমি থিমেটিক কোশ্চেন দেওয়ার দরকার নেই এখন, গেলে তো তুমি সময় নষ্ট করবা। থিমেটিক কোশ্চেন কাজ তো আমার না, আমি আগে দেই, আমি প্র্যাকটিস সব সলভ করি, তখন তুমি করবা। এমন অনেকগুলো করেও কোনো লাভ নাই, কারণ তুমি বুঝতেছো না যে কিভাবে করলে সহজ হবে, টাইমটা নষ্ট করতেছো। আপাতত আমার মূল ফোকাস হলো আই ক্যান রাইট ফ্রিলি, আমি যা আছে তা চিন্তা করে লিখতে পারতেছি, ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করা। এইটাই হলো কাজ, এইটাই কাজ, অন্য কিছু না। কারণ এখানে আমার প্রায় 170 মার্কস কভার করবে, আমি যা ভাবি তা লিখতে পারতেছি। এর চেয়ে কোনো আর কোনো যোগ্যতা দরকার নেই। ডান। ইংলিশের মধ্যে তুমি ফোকাস করো মূলত ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলতে আমি বুঝাইতেছি যে বাংলা এসে থেকে পড়তে বলছি, বাংলা এসে ইংলিশ, বাংলা এসে থেকে অনুবাদ করবা। বিভিন্ন আমি যেগুলো দিচ্ছি সেগুলো অনুবাদ করবা। এগুলো দেখে মুখে মুখে অনুবাদ করে ফেলবা। দ্যাট মিনস 1 ঘন্টা আমার লেখার সময় নাই। প্লিজ খেয়াল করো, আমি লিখলাম না, আমি বাংলা রচনার ব্লু ইকোনমি রচনাটা ধরলাম বা নারীর ক্ষমতায়ন রচনাটা ধরা, আমি স্যার, মুখে মুখে সবাইকে মিউট বাংলা, করে দেন। মুখে মুখে বাংলায় পড়ে ইংরেজিতে আমি অনুবাদ বলার চেষ্টা করবো। আন্ডারস্ট্যান্ড? প্লিজ তোমার রেগুলার প্র্যাকটিস, আমার বিশ্বাস করতে শুরু করো শুধু, যে আমি যেভাবে বলি এভাবেই। 1 আওয়ার, তাহলে ইংলিশে আমার 1 আওয়ার টাইম নেই এখানে। আমি কি অনুবাদ কি শুধু লেখা করতে হবে, নাকি তুমি বাংলাটা পড়ে নিজে নিজে একটা ধরো কনভারসেশন, আমি ইংলিশে স্পোকেন করি না, এইভাবে ভিতর থেকে জাগ্রত করতে বলছি। ডান, ওইটা। হ্যাঁ, লেখার সময় নেই ধরো এখন আর, তুমি মুখে মুখে অনুবাদ করো, বাংলাটা পড়ে ইংলিশ মুখে বলবা। ডান। আর এরপর হলো, সেকেন্ড হলো রিট্রান্সলেশনের জন্য আমি বেশি প্র্যাকটিস করতে, করানোর সময় আমার হাতে নেই। রিট্রান্সলেশনের জন্য আমি ওই যে রেগুলার মাঝে মধ্যে ইয়াতে দেবো, কি দেবো বলো, ওই যে অনুবাদ কিছু দেবো, দেওয়ার পরে তুমি মুখে তুমি মুখে একবার বলবা, বলার পরে দেখবা ওর অনুবাদের মধ্যে তোমার ব্যবধানটা কোথায়, যদি তোমারটা ভালো হয়ে যেতে পারে অনেক সময়। আন্ডারস্ট্যান্ড? 2 টপিক। এরপর আমি যে টপিক গুলা ক্লাস অনুযায়ী যে চলে যাইবা। আর বাকিগুলোর ক্ষেত্রে আমি বারবার বলতেছি, তোমার 2 নম্বরে তুমি বাংলা কেন পড়তেছো এখন? আর তুমি ওই যে তুমি ম্যাথ মেন্টাল এবিলিটি রাখো। ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি প্রথম ক্লাসে যেটা দেখাই দিয়েছিলাম, ম্যাথ প্লাস মেন্টাল এটা রাখা, তুমি বলছো যে এই যে কমন কমন টপিক, ফোকাস কমন টপিকস। 3 নম্বরে সায়েন্স, সায়েন্স আইসিটি তিনটার জন্য, সায়েন্স আইসিটি তিনটার জন্য একটা কমন টাইম রেখা, বাকিগুলোতে ফোকাস করো কমন টপিকস। কমন টপিক গুলোর উপরে প্রস্তুতি নাও ধরে ধরে। প্লিজ তুমি শুধু এগুলোর উপরে গোছাও। ব্যাপারটা, আমার যেই টাইম আছে এই টাইমের মধ্যে আমি অনেক বেশি পড়ে শেষ করতে পারবো না, কিন্তু কমন প্রশ্ন যদি ভালো না করো তোমার পরীক্ষা ভালো হয় নাই। আনকমন প্রশ্নের উপর ফোকাস করার দরকার নেই, অনেক বেশি পড়ার দরকার নেই, জাস্ট ফলো সাজেশন। এখন সাজেশনের উপরে এগুলো আসার সম্ভাবনা ব্যাপক। এই টপিক গুলোর উপরে তুমি নিজে নিজে প্রস্তুতি নাও। ওকে,
তাহলে আমি বলতে চাচ্ছি যে তোমার নারী রিলেটেড একটা যে কোনো জায়গায় আসবে, নারী ইস্যুটা ক্লিয়ার কিনা বলো সবার কাছে। 5 মিনিট বলতে পারবা নারীর ক্ষমতা মানে উইমেন রিলেটেড ইস্যুস। নারী নিয়ে বাংলাদেশের সংবিধানে কত কোন কোন জায়গায় বলা হয়েছে, 1971 সাল থেকে এই পর্যন্ত কোন কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ইনিশিয়েটিভ গুলো কি কি গ্রহণ করা হয়েছে, বাংলাদেশের নারীদের কি কি ঝুঁকির মধ্যে আছে, এই ডাটাগুলো কি আছে? নাই। যদি পাগলা ঘোরার পিছনে দৌড়াইলে বিপদ হবে। এখন কথা হলো শর্ট বাট স্মার্ট। আমি যা পড়বো এগুলা থেকে যেগুলো কমন পড়বো ইনশাল্লাহ আমি ভালো করে পড়বো, ভালো করে দেবো। আর বাকিগুলো হলো মোটামুটি এটা মোটামুটি একটা উম, মোটামুটি ইয়ে করবো আর কি। ওকে, এসএতে চলে আসো। আমাদের মূল টার্গেট হলো এসএ। এসএতে আমি এই এসএ থেকে যাত্রা শুরু হইলো। এসএ 50 মার্ক। শোনো, আমরা এই পর্যন্ত গেছি, আমাদের পড়া হয়েছে 25 ট্রান্সলেশন, 25 রিট্রান্সলেশন, তারপরে 20 কি বলবো সামারি। এটা যদি কমপ্লিট করি নাই আমার হাতে কলমের সামনের দিকে শুধু প্র্যাকটিস করবো। এই যে শেষের দিকে আমি ট্রাই করব 10 তারিখের মধ্যে ক্লাসগুলো গোছায় ফেলার জন্য। এরপরে তোমরা আমার সাথে পড়বা। ইংরেজি ভাষায় করার সময় শেষ। একটা থিমেটিক কোশ্চেন করলাম, আমরা এখানেই সলভ করবো 1 ঘন্টার সময়, 1.5 ঘন্টার সময়। খেয়াল করে দেখো, 1.5 ঘন্টা আমার সাথে ইংলিশ পড়বা, বাকি অন্য সাবজেক্ট পড়ো। পরীক্ষার আগে পর্যন্ত মোটামুটি আমি এরপর একটা শীট দিয়ে দেবো, এটা শীট সলভ করবা, একটু পর্যন্ত যাও, শীটের উপর থাকো শুধু। ঠিক আছে, আমরা 10 তারিখের মধ্যে ক্লাসগুলো শেষ করে ফেলবো। তো যেমন ধরো আমি সামনের দিকে যে এই একটা প্যাসেজ নিলাম, আমরা যেহেতু কম সময় 50 শব্দের সামারি লিখতে পারলাম, আমার সামনে লিখলে আমি সলভ করলাম, আমরা এখানে ডিসকাস করলাম, কোথায় ত্রুটিটা বের করে ফেললাম। ওকে, তারপরে এখন 50 নম্বর টোটাল কত নম্বর আমরা হাত দিতে বলো এসে, কত নম্বর চলতেছে বলুন তো? স্যার সামারিতে কি কমেন্ট দেয়া লাগবে? সামারিতে একবার এই যে 46 না 45 যে কমেন্ট দেওয়ার জন্য, কমেন্টের ক্ষেত্রেও কি করবে, এটা এক্সেপশনাল কেস। কমেন্টের ক্ষেত্রে আমরা কি করবো এটা আমরা দেখে দেবো তোমার। ওকে, যখন প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবো না, তখন তুমি বুঝতে পারবা যে আমরা কিভাবে সলভ করবো। ওকে, স্যার ঠিক আছে। এখন বইগুলোতে সবগুলো সামারিতে কমেন্ট দেওয়া। কমেন্ট দিয়ে দেবো, যেহেতু এবার একটা ট্রেন্ড চলে এসেছে, কমেন্ট দিয়ে দেবো। কমেন্টটা কিভাবে লিখবে একটা মানে মুখস্থ কমেন্টটা কিভাবে লিখবে এটার একটা আমি প্যাটার্ন দিয়ে দেবো। ওকে, ওয়েট করো। আসো, তারপরে আবার হলো এসে। এসে কে যদি আমরা এটাকে ফোকাস রাইটিং বলা হয়, এটা ফোকাস রাইটিং যদি আমি বলি, ধরো গাইডেড রাইটিং, ফোকাস রাইটিং, বিভিন্ন ধরনের রাইটিং আছে। যেমন ধরো গাইডেড রাইটিং হলো কি, ধরো কোনো ক্লু দেওয়া আছে এটার উপরে ফোকাস করে লেখা। তো আমাদের রচনাতে ক্লু দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, একটা রচনা থাকতে পারে, দুইটা রচনা থাকতে পারে, 1000 নম্বরও থাকতে, 1000 শব্দেরও থাকতে পারে, তোমার কত শব্দেরও থাকতে পারে, 500 শব্দের দুইটা থাকতে পারে। তো যেভাবে থাকুক আই এম প্রিপেয়ার। তো যদি 500 শব্দ থাকে আমি 600 শব্দ লিখবো, 1000 শব্দ লিখলে 1200 শব্দ লিখবো। আন্ডারস্ট্যান্ড? আমাদের টার্গেট হলো 10%, আমি ধরো 10 to 12% প্লাস লিখবো, 10 to 20% প্লাস, মানে এক করবো প্লাস। এই কথা হচ্ছে কিনা? আমরা রচনার মধ্যে 10-20% আমরা কি করবো বলো, অ্যাড করবো। 1 নম্বর। সেকেন্ড, 2 নম্বরে হলো এখানে তোমার রচনার মধ্যে আমরা আগে রচনা, আমি বলছি প্রশ্ন পাওয়ার প্রথম 5 মিনিটে রচনার কাজ আছে কিনা সেটা বলো। রচনা সম্পর্কে কি বলছি প্রশ্ন পাওয়ার সাথে সাথে? কারো মনে আছে কিনা? প্রশ্ন পাওয়ার প্রথম 5 মিনিটের মধ্যে রচনা নিয়ে কিছু বলছিলাম কিনা? স্যার হিন্ট গুলা বা পয়েন্ট গুলা হ্যাঁ, এক্সট্রা ধরো সেই রচনাটা নোট আসবে। করে রাখবো। ধরো আমি আজ থেকে 5 বছর পরে কোথায় থাকবো, এই একটা পয়েন্ট চলে আসছে। আমার কথা বুঝছো কিনা? তাহলে তোমার এই এই কথাটা বলার সাথে সাথে দেখবা যে এই লাইনটা বলছি না আমি বলার সময়, আমি মনে হলো যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, ওন ফিউচার। মানুষ নিজেই তার নিজের ভবিষ্যতের নির্মাতা। খেয়াল করে দেখো, এই হঠাৎ করে চলে আসলো। 5 বছর পরে আমি কোথায় থাকবো, আমি এই যে আমি আমার হঠাৎ করে চিন্তা আসে, বিশ্বাস করো আল্লাহ, আমি আমার মাথায় পিছনে ছিল না। আমার যদি এই মুহূর্তে লিখতে দেওয়া হয়, তাহলে আমি চিন্তা করবো যে আমি আগামী 1 বছর এমন ভাবে আমি আমার ইয়াটা শেপ করবো, যেটাতে আমি 5 বছর কোথায় কোথায় যাবো। আমি এখানে পিএইচডি করতে, আমি একটা গভর্নমেন্ট জব নিয়ে নেবো এখানে। তারপরে আমি ইয়ার পরে আমি অলমোস্ট আমার স্থায়ীকরণ হয়ে গেল। আমি এর মধ্যে আমি আইএলটিএস এর প্রস্তুতি নেব। আমি ইউএস এর একটা খুব নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করব। তারপরে আমি এই যে আমি ড্রিম তৈরি করে ফেললাম। খেয়াল করে দেখো, এই যে আমি চিন্তা করলাম, এই চিন্তাটা যেন আমি পয়েন্ট আকারে লিখে ফেলতেছি যে আমি কি কি কাজ করব। যা যা তোমার আসে, তোমার ইনস্ট্যান্ট মাথায় আসে, তখন দেখবে এটা এক্সটেম্পোর স্পিচের মতো, যতটুকু তোমার মাথায় থাকবে তত ভালো পয়েন্ট বেশি আসবে। তাহলে আমার কথা হলো, যখনই তুমি রচনা প্রথম পেপার তুমি পয়েন্ট আউট করবা, অথবা কি কি
বিখ্যাত কোটেশন তোমার মনে পড়ে, কোটেশনের শীট তো আমি দেবো একটাই, কোটেশন কি কি মনে পড়ে সেই অনুযায়ী আমরা নোট করে ফেললাম। এখন হাউ টু ডেভেলপ এন আইডিয়া, একটা আইডিয়াটাকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। তাহলে আগে টপিক গুলার নাম, পয়েন্ট গুলার নাম, হাউ টু ডেভেলপ এন, হাউ টু ডেভেলপ এন এসে। ওকে, একটা এসেকে আমরা কিভাবে ইয়ে করতে পারি। তাহলে পয়েন্ট গুলার নাম আগে লিখো, তারপর আমরা ওইখানে যাইতেছি ভিতরে। ওকে, 1 সেকেন্ড। তাহলে এক নম্বরে লিখো, এক নম্বরে হলো প্রেফেস উইথ এ কোটেশন। প্রেফেস উইথ এ কোটেশন, কোটেশন সহকারে কি বলো একটা আমরা উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবো। ওকে, হ্যাঁ, সেকেন্ড ধরো। ও কি, হ্যাঁ, ওকে। 2 নম্বর হলো ডেফিনেশন। ডেফিনেশন, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট মানে হলো টপিকটা উইথ রেফারেন্স, ট্রাই করব উইথ রেফারেন্স। উইথ রেফারেন্স বলতে কি বোঝাচ্ছি বলো, উইথ রেফারেন্স মানে কি বলো, একদম বলো উইথ রেফারেন্স মানে কি। মানে স্যার এটা মনীষী বা উক্তি সহকারে। আমি করলে কার দিব? উইথ রেফারেন্স এন্ড প্লাস, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আচ্ছা আচ্ছা প্লাস পরে বলতে এটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো যে এটা, এটা ভিত্তিটা কোথায়। 3 নম্বর পয়েন্টের নাম হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে ইটস পজিশন ইন দ্য পাস্ট, যেটাকে বলি আর কি, ইটস পজিশন ইন দ্য পাস্ট, ইটস পজিশন, ইউএসআইপিএন, পজিশন ইন দ্য পাস্ট। ইটস এর অ্যাপোস্ট্রফি এস হবে কি হবে না, ইটস এ কি অ্যাপোস্ট্রফি এস হবে, অ্যাপোস্ট্রফি হবে কি হবে না। না স্যার, হ্যাঁ, আর অ্যাপোস্ট্রফি দিলে ইটস মানে কি, ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ। হ্যাঁ আমরা অ্যাপোস্ট্রফি যদি দাও আইটি অ্যাপোস্ট্রফি এস, তাহলে ইট হ্যাজ, ইট 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 ওয়াজ, তাই না। ইট হ্যাজ কখন পড়বো, যদি ধরো ইটস রেইনড, তাহলে আমরা পড়বো ইটস রেইন মানে কি বলো, ইট হ্যাজ রেইনড, তাই না, ইট ইজ রেইনিং, ইটস রেইন। ওকে, 4 নম্বরে কি, 4 নম্বর হলো এলিমেন্ট, এলিমেন্ট, এলিমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, পরে কি বলো ফিচার্স এটসেট্রা, এগুলার ক্লাসিফিকেশনস, ক্লাসিফিকেশনস এটসেট্রা। ওকে, তারপরে ওকে গোলস, এটা টার্গেট কি, লক্ষ্যমাত্রা গুলো কি কি, এরকম থাকতে পারে। ওকে, স্টেজেস, এটা পর্যায় কয়টা। ওকে, 3 নম্বর। এটা তো 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর, 5 নম্বর হলো প্রেজেন্ট সিচুয়েশন। প্রেজেন্ট সিচুয়েশন, এটার বর্তমান পরিস্থিতিটা কেমন, উইথ কি বলো চার্ট, গ্রাফ, রেফারেন্স। ওকে, 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট হলো নিশ্চয়ই এটার প্রভাব আছে, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স, তারপরে ইম্পর্টেন্স।
of it. 7 নম্বর 7 তারপরে হলো রিপ্রেজেন্ট তারপরে হলো আমি দৃষ্টান্ত নিয়ে আসবো আর কি রিপ্রেজেন্টিং অথবা স্ট্রাইকেন কান্ট্রিজ এর মানে কি বল রিপ্রেজেন্টেটিভ যেগুলো আর কি মানে কান্ট্রিজ রিপ্রেজেন্টিং গুড গভর্নেন্স কান্ট্রিজ রিপ্রেজেন্টিং মানে রিপ্রেজেন্টিং কান্ট্রিজ মানে কি রিপ্রেজেন্টেটিভ কান্ট্রিজ এটা দিয়ে কি বুঝছো বলো অর্থাৎ আমি এক্সাম্পল সেট করবো যে কোন দেশের মধ্যে বিশ্বের বৈশ্বিক প্রেক্ষাপটে মানে গ্লোবাল কন্টেক্সট থেকে যেটাকে আমরা বলতে পারি তাই না গ্লোবাল কন্টেক্সট ওকে তারপরে 8 নম্বরে হলো স্যার ওইটা কি লিখছেন স্ট্রাইকেন স্ট্রাইকেন কান্ট্রিজ মানে আক্রান্ত দেশগুলো কোনগুলা কান্ট্রিজ স্ট্রাইকেন উইথ কি বলো টেরোরিজম স্ট্রাইকেন উইথ ক্লাইমেট চেঞ্জ কান্ট্রিজ স্ট্রাইকেন উইথ মবক্রেসি যেমন ধরো মব বাংলাদেশে মব হয় বলো পৃথিবীর আর কোন দেশ কোন কোন দেশে এরকম মব হয় একটা উজ্জ্বল দৃষ্টান্তের নাম বলো দেখে বলতে পারো কিনা কথা কথা মব হয় ইন্ডিয়া ইন্ডিয়া তো হয় না নেপাল মোটেও না ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া না 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 বিশাল দেশ না এটা হলো হাইতি শ্রীলঙ্কা হাইতিতে সব হাইতির জানো তো হাইতি সম্পর্কে জানা আছে তো জি স্যার মানে ডাকাতি মানে হাইতি সম্পর্কে একটু গুগলে সার্চ দিয়ে ফেলে এখন পারলে হাইতিতে কিন্তু স্যার খুব এই দেশে ভয়াবহ মনে হয় কোনো আইন নেই। কিচ্ছু নাই মানে কথা বললে হ্যাঁ ইয়ে শুরু করে থাকে বললাম না প্রাইম মিনিস্টার সব এবার হলো অবস্টেকলস OBSEA obstacles yes obstacles challenges তারপরে ব্যারিয়ার্স মানে ব্যারিয়ার্স causes behind it এগুলার হলো মানে এটা হলো পয়েন্ট করে পয়েন্ট বেসড ডিসকাশন পয়েন্ট বেসড ডিসকাশন বলতেছি পয়েন্ট এখানে আমি পয়েন্ট আকারে বলবো যেমন ধরো পয়েন্ট আকারে বলতে 1 2 3 বুঝছো কিনা ওই বা এরকম আর কি যেহেতু আমি 1 2 3 এভাবে করে বুঝছো কিনা 9 নম্বরে হলো initiatives taken by the government strategies STRATEGIS অথবা initiatives taken by the government ওকে 10 নম্বর পয়েন্ট হলো 2 নম্বরে হলো 10 নম্বরে তোমার কি বলো রিকমেন্ডেশনস রিকমেন্ডেশনস অথবা ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট সরি রিকমেন্ডেশনস অথবা মানে হাউ টু ইমপ্রুভ অথবা হাউ টু ওভারকাম অথবা কি বলো হাউ টু সলভ হাউ টু ইমপ্রুভ এরকম আর কি কিভাবে আমি উত্তরণ করবো বুঝছো না পারলো এটা তো আমি 1 2 ফরওয়ার্ড 4 বুঝছো কিনা এবার পয়েন্ট আকারে ইমপ্রুভমেন্ট গুলো দেবো সমাধান উপর দেবো 11 নম্বর
11 নম্বরে আমরা বলবো কনক্লুশন উইথ আ রিমার্ক। কারণ কোন একটা বিখ্যাত কোটেশন মিলে একটা কনক্লুশন দেবো। ওকে, এটা তোমরা গুরুত্বপূর্ণ দুই একটা রচনার নাম বলো আমারে, পরীক্ষা আসতে পারে। দুজন আনমিউট করে বলো। রেডিয়েশন, গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স তো পড়বই, এছাড়া অন্য টপিক বলো। রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। ওকে, থামো। জেনারেশন জেড। আসো, দাঁড়াও, আসো। স্যার এলডিসি আসে সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার এলডিসি এলডিসি এলডিসি। সমস্যা নেই। ওকে, এলডিসি আসো, রেডিমেড গার্মেন্টস আসো। আরেকটা টপিকের নাম বলো। বলো না, মোস্ট কমন। স্যার ট্রেড অয়েল, রেমিটেন্স, রেমিটেন্স। আমি বলে রাখি, রোল, তুই শোনো কয়েকটা নাম বলি। রোল অফ ল, গুড গভর্নেন্স, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসি, ন্যাশনাল ইউনিটি। এগুলো গুরুত্বপূর্ণ কিনা বলো। তারপরে ক্রুসেড এগেইনস্ট করাপশন। স্যার প্রথমটা কি বলছেন? কি জানি বলছো, ভুলে গেছি আমি। দাঁড়াও, আমি দিতে মনে নেই। এরকম। ওকে, রুল অফ ল রচনা আসলে রুল অফ ল লিখতে বললে আমি একটা ভূমিকা লিখতে পারি কিনা বলো। আমার ইনস্ট্যান্টলি মনে পড়ে, রুল অফ ল নিয়ে যদি আসে, আমার হঠাৎ করে মনে পড়ছে, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মার্টিন লুথার কিং জুনিয়রের কথা একটা। এই দেখো, হঠাৎ করে মনে পড়ছে আমার। এই জন্য আমি যত কোটেশন আমি এই কোটেশন দিতে শুরু করি। কোনো সমস্যা আছে বলো? নেই? সুন্দর হবে না? তোমার দেখবে আরো কোটেশন মনে পড়বে। বাংলা হইতে পারে, এটা ইংলিশ ট্রান্সলেট করে বললাম। তারপর আমি সেকেন্ড বলবো, প্রথমে ভূমিকা বলবো যে রুল অফ ল একটা, এটা অপরিহার্য ইয়া। আমি দেখবো যে কিছু কমন বাক্য তো বলিয়ে দেবো এখানে। ভূমিকা লেখার জন্য তোমার এখান থেকে আলহামদুলিল্লাহ এখানে প্রচুর ম্যাটেরিয়াল আছে, কিছু টেনশন করার দরকার নাই। 3 মিনিটে 1.5 পৃষ্ঠা ভূমিকা লিখবা, কোনো সমস্যা নেই। ফুল 1 পেজ লিখে ফেলতে পারবা, একটা বাক্য বলবে না এবং টু দা পয়েন্টই হবে ইনশাল্লাহ। ওয়েট কর। তারপরে হলো ডেফিনেশন। আমি হোয়াট ইজ রুল অফ ল এটাকে ডিফাইন করতে পারি কিনা, এটা হলো বিষয়। এই জন্য আমি বলছি কমন রচনাগুলোর বুঝি তোমার হোয়াট ইজ পার্লামেন্টারি, হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াট ইজ কি বলো এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, হোয়াট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তুমি হ্যাঁ হোয়াট ইজ করাপশন। প্রত্যেকটাকে একটা হোয়াট ইজ টেরোরিজম। টেরোরিজমের তো একটা সংজ্ঞা থাকবে অবশ্যই। ওয়ান ম্যানস টেরোরিস্ট ইজ অ্যানাদার ম্যানস ফ্রিডম ফাইটার হইতে পারে। বঙ্গবন্ধু আমাদেরকে, ধরো বঙ্গবন্ধু বা ধরো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, এক একজনের কাছে কি বলো এক এক দেশে মহানায়ক, আবার একই লোক আরেকজনের কাছে কি বলো টেরোরিস্ট, তাই না? আচ্ছা, গেল। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমারে বলো। পার্লামেন্টারি ডেমোক্রেসি, গাভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, রোল অফ ল, এমন কোন টপিক আছে কিনা যার পেছনে যে 2, 4, 5 লাইন বলা না যাবে? ইয়েস, এটা তো ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, তাই না? বলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রেক্ষাপট হলো আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু এটা বিকাশমান হয়েছে। কোন কোন সালে বিকাশ হয়েছে আমি এখানে তথ্য দেওয়ার চেষ্টা করবো। রুল অফ ল আইনের শাসন একদম মদিনা সনদ থেকে শুরু হয়েছে, বা তারও আগ থেকে হয়েছে লিখিত ভাবে। মানে আইন কিভাবে, মানে একদম পুরো একটা বড় ডকুমেন্ট দেখে দিলাম। প্রতি যুগে যুগে আমরা এই সিভিলাইজেশন গুলোর দিকে চিন্তা করলে দেখি যে রুল অফ ল খুব রোমান এম্পায়ারের দিকে থেকে শুরু করে প্রত্যেকটার মধ্যে রুল অফ ল। অর্থাৎ প্রত্যেকটারই আমি একটা ব্লু ইকোনমি। নিশ্চয়ই ব্লু ইকোনমি হঠাৎ করে চলে আসে না, ইট ওয়াজ মানে ওশেন ইকোনমি ছিল একটা সময়। তো এটাকে আরো এনভায়রনমেন্টের সাথে রিলেট করার জন্য ব্লু ইকোনমি করে দিছে, তাই না? যেন মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যদি ওশেন ইকোনমিটাকে করা হয়েছে, এটা ব্লু ইকোনমি হয়ে গেছে এরকম না। তারপরে একটা বই লিখছে, ওই যে 100 কি জানি একটা বইটার নাম কি মনে আছে কিনা, ব্লু ইকোনমি নিয়ে একটা বই, কত মিলিয়ন জবস। তারপরে বলো এলিমেন্টস, বলো এই যে ধরো ওই এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের ক্যারেক্টারিস্টিক্স আছে, ফিচার্স আছে। তারপরে তোমার গুড গভর্নেন্স এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো বৈশিষ্ট্য থাকতে হবে প্রত্যেকটার। রুল অফ ল এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে তুমি চিন্তা করে কিছু কিছু ক্যারেক্টার গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল আছে। তাহলে এইখানে আমি পয়েন্টারে ওইটার উপর ফোকাস করে সাজাবো। 4 নম্বর পয়েন্ট। ফাইন, খেয়াল করে দেখো। 5 নম্বরে হলো প্রেজেন্ট সিচুয়েশন। তাহলে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রেজেন্ট সিচুয়েশন কেমন? রুল অফ ল প্রেজেন্ট সিচুয়েশন কেমন? পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রেজেন্ট সিচুয়েশন কেমন? তাহলে বলো প্রত্যেকটারই একটা প্রেজেন্ট সিচুয়েশন আমি অ্যানালাইসিস করতে পারি কিনা? তোমরা হ্যাঁ বা না বলো না একটু, তাহলে আমি সাহস পাই। ইয়েস স্যার।
নিশ্চয়ই আমি এখানে এবং আমি বলতে পারবো পার্লামেন্টের রিসার্চে বলবো তো গত 15 বছর এরকম ধরনের কাহিনী তুমি ইতিমধ্যে তুলে দিতে পারতেছো। তো বর্তমানে একটা আশা আমরা মানে আশা বুঝা পাইছি সামনে এটা নির্বাচন হবে। রুল অফ ল বাংলাদেশের মধ্যে রুল অফ ল এর ইয়ার মধ্যে বলবো যে জোর তার মুল্লুক তার এখানে পুরোপুরি এখানে কোনো কিছু নাই। এখানে যার যে ক্ষমতা আছে যে যখন ক্ষমতা গেছে সেই তার মতো করে রোল লকে নিজের মতো করে কাজ লাগাইছে, তাই না? তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রেজেন্ট সিচুয়েশন কেমন? হ্যাঁ, আমরা এটা আশাবাদ রাখতেছি ইমপ্রুভ করতেছে। এটা বাংলাদেশের কি বলো তোমার আমাদের মেরুদণ্ডের মতো, তাই না? মানে টোটাল আমাদের অর্থনীতির মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে ভিত্তি হয়ে আছে। বর্তমানে কি কি কোন জায়গায় এক্সপোর্ট করতেছে কেমন, এটার প্রেজেন্ট ডাটাটা তুমি এখানে দিতে পারলাম। ওকে, এম্পাওয়ারমেন্ট উমেনের বর্তমানে কি? হ্যাঁ, অফকোর্স নারীরা ধীরে ধীরে ক্ষমতা হইতেছে। আমরা সব জায়গার মধ্যে ইভেন এই সর্বশেষ যে নির্বাচন গুলো হইলো কোথায় বলতো, নারীদের মানে সরব উপস্থিতি ছিল, তাই না? ওই যে সংসদ নির্বাচন, আরে কি না, আরে কি নির্বাচন এগুলার বলে, ছাত্র সংসদ নির্বাচন গুলা। হ্যাঁ, মানে ছাত্র সংসদ গুলো নারীরা ইয়ে ছিল, আমার পার্লামেন্টে নারীরা ছিল, সব জায়গায় নারীদের একটা চাকরি দিয়ে আছে সব জায়গার মধ্যে, মানে মানে দারুণ সিচুয়েশন আমরা বলতে পারি এখানে কত। তারপরে এটাই হলো তোমার এই রচনা ভালো লিখতে পারবা কখন, প্রেজেন্ট সিচুয়েশন কখন দিবা। এই জন্য আমি যে বলতেছি যে তোমার ওই যে আমার টপিক গুলোর উপরে একটা বেসিক বাংলা কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে, বাংলা একটা চার্টও যদি মাথায় থাকে, তখনও তুমি দেখবা যে ইনশাল্লাহ এটা ভালো করতেছ। তারপরে হলো ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স। এবার আমারে বলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভালো হইলে, রেমিটেন্স আসলে, রুল অফ ল হইলে, রুল অফ ল চালু হইলে, এরপরে ব্লু ইকোনমি চালু হইলে, দাঁড়াও তুমি কি পারবা এটাকে সারা না দিয়া? এই যে দেখো, হাই বলো হাই, এই যে দেখো ভাই বাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, তারপরে হলো কি, ওই কোথায় ছিলাম না বলো, এই কই ছিলাম, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট। তুমি বলো এমন তাহলে রুল অফ ল যদি আমি পড়ি, আমি ইয়ে করি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ইম্প্যাক্ট পড়বে, একদম গুরুত্বপূর্ণ, সুশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে পড়বে। নারীর ক্ষমতা হলে অর্থ মানে কোন কোন জায়গাগুলোর মধ্যে পড়বে এগুলো আমরা নক করবো, ঠিক আছে? এই জন্য পয়েন্ট গুলো দেখবেন, আমি কতগুলো পয়েন্ট বের করছি এখানে, এগুলোকে অবধারিত ভাবে পড়বে। ওকে, সেকেন্ড। তারপর হলো ধরো এখানে এই ধরো তুমি ইয়ার মধ্যে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাই করবো একটু ফোকাস করে লেখা রাখো, মাথায় রাখবো কবিতা কোটেশন পরতে পরতে দেওয়ার জন্য রচনার। আরেকবার বলো কি বলছি, রচনার পরতে পরতে কি দেওয়ার চেষ্টা করবো বলো? কোটেশন পরতে, Quotation, সে sir. যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না গো, নারীরা ছিল দাসী। তুমি ট্রাই টু ট্রান্সলেট, এই জন্য আমি কিন্তু ট্রান্সলেশন গুলো মুখে মুখে নেওয়ার চেষ্টা করতেছি। এবং মানে অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নারী, নজরুলের কবিতা এখানে ঢুকে নারীর ক্ষমতায়নের মধ্যে। এরপরে আরেকটা কথা বলে রাখি, চোরাই আরে রেকর্ডিং তো আছে মনে রাখো, শোনো, ব্রেইন খাটাইয়া আবু জাফর উবায়দুল্লাহ বলছে, ওই যে কি বলে না তোমার বাংলা বিখ্যাত কবি এরকম যারা ধরো আল মাহমুদ, শামসুর রহমান বলে গিয়েছেন, তোমার হাত আছে 4টা, এর মধ্যে যদি 2টারে অচল করে ফেলো আর 2টা দিয়ে তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে যাইতে পারবা না। বুঝছো কি, মানে হাজব্যান্ড ওয়াইফ 2-4 হাত, এর মধ্যে তুলে অতএব আমার হাতকে কাজে লাগিয়ে দিব। এই ইংলিশে করে তুমি আল মাহমুদ রেফারেন্স দেওয়ার সময় একটু বলে রাখি, এমন কবির কবিতা দিবা যেই কবির কবিতা অনলাইনে খুঁজে পাবে না এভেলেবেল। বিষয়টা বুঝছো কিনা? তুমি যদি এই মানে কোটেশনের ক্ষেত্রে বি কেয়ারফুল, খেয়াল করো কোটেশনের ক্ষেত্রে কি করবা বলো, যেটাতে যেমন আমি বলে রাখি কোটেশন ক্ষেত্রে আমি এটা একটু চোরাই পদ্ধতি বলে রাখি, রচনার একটা মানে সৌন্দর্য বৃদ্ধি করে রেফারেন্স এবং কোন উদ্ধৃতি কোটেশন, এগুলা দেখো যে যারা কথা বলার মধ্যে মধ্যে হঠাৎ হঠাৎ করে কবিতার লাইন নিয়ে আসতেছেন, গান নিয়ে আসতেছেন, তুমি চিন্তা করবা এই সারা জীবনে যত গান কবিতা কোটেশন মাথায় তোমার ঢুকছে, কোনো না কোনো মধ্যে তুমি এই জ্ঞান কোথায় লাগাইবা বলো? রচনার মধ্যে। পাশে একটু লেখা রাখো সারা জীবনের অর্জিত গান কবিতা, তারপরে কি বলো না, কোটেশন, যা শিখছো যেইখানে চান্স পাইবা, যেই পয়েন্টে মিলে সেইখানে কবি ঠিকই বলে গেছেন এই কথাটা। যে আমি কি তোমার বুঝাইতে পারছি আমার মনের কথাটা? আন্ডারস্ট্যান্ড? রেফারেন্স যদি মনে না থাকে তাহলে কি করবো স্যার? এবার রেফারেন্সের কথা বলে রাখি, যদি ডেটা টাইপের হয় তাহলে তুমি, আমি রচনা আসছে সায়েন্স এন্ড রিলিজিয়ন, রচনার নাম কি?
সায়েন্সের মহিউদ্দিন স্যার খাতা দেখছে, শুনো খাতা দেখে বলতেছে, স্যার লিখছে যে অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি রিলিজিয়ন মিনস, হ্যাঁ স্যার বলতেছে দেখ, মানে তুই করে বলতেন তো, বলতেছে যে সায়েন্স রিলিজন একটা আনকমন রচনা, এই রচনা বলে আমার লেখার কথা না, সেইটা লেখা আবার রেফারেন্স দিতেছে অক্সফোর্ড ডিকশনারি রিলিজনের সঙ্গে এটা বলা আছে। খেয়াল করছে, বলতে যে তার রচনা, তার যে উদ্ধৃতি লিখছে, উদ্ধৃতি বইরে আমার রুচি উল্টে গেছে যে এই কথা, এই অখাদ্য অক্সফোর্ড ডিকশনারিতে লেখার কথা না। আমি এই জন্য তারা ফেল করাইছি স্যারের বক্তব্য এটা। স্যার আমার বলছিল যে এইখানে যদি সে লিখতো, এটা কাজী মোতাহার হোসেন বলেছেন, এইখানে যদি লিখতো বার্ডেন রাসেল লিখছেন, আমি তারা কিভাবে যাচাই করতাম? স্যার আমাদের একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে বলতেছিলেন, আমি কি তোমার মূল মেসেজটা বুঝাইতে পারছি? আমি এই একটা আহ, ঘটনার মাধ্যমে, তুমি এখানে সায়েন্স রিলিজন রচনা আসছে, তুমি কেন অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা টানতে যাও? তুমি এখানে প্রবীর মিত্রের কথা বলো না, তুমি আল মাহমুদি দিয়ে দাও যে আল মাহমুদের দুই একটা ধর্ম নিয়ে কথা বলছে। তো এটা কি স্যারের যাচাই করা সহজ বলো? ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তারপর হলো অবস্টেকলস। আচ্ছা, তারপর আমি বলবো তারপরে হলো আমি ইম্প্যাক্ট কোথায় পড়ে, ইনফ্লুয়েন্স কোথায় পড়ে। তারপর রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি কোথায় আছে, প্রত্যেকটারই এম্পাওয়ারমেন্ট ওমেনের রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি নিয়ে আসো, নিউজিল্যান্ড, তারপরে কি বলো সুইজারল্যান্ড, ইউএসএ, মানে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে নিয়ে আসো। টেরোরিজম দ্বারা আক্রান্ত কালগুলা, করাপশন দ্বারা আক্রান্ত গুলা, রোবারি, হাইজেকিং, এই সমস্ত দেশ কোন দেশগুলোতে বেশি হয়, তাই না? এরকম কিছু তুমি এক্সাম্পল নিয়ে আসবে, এবং এই কারণে দেশগুলো পিছনে পড়ে আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে সফল কিছু কান্ট্রির রূপরেখা দেখাও, উন্নত হইতেছে দ্রুত দ্রুত, রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি দেখে, বা প্রত্যেকটাতে এটা হলো রচনার একটা বড় ইস্যু, উদাহরণ টাইনা নিয়ে আসা, অ্যানালাইসিস করা। তারপরে অবস্টেকলস গেল। এবার আমরা ইয়ে করবো, এই পয়েন্ট মাস্ট আসবে এখন। এখন হলো আমার রোল, খেয়াল করে দেখো, রোল অফ ল বাংলাদেশের প্রতিবন্ধকতা কি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের পিছনে প্রতিবন্ধকতা কি, তোমার পার্লামেন্টারি ডেমোক্রেসি পিছনে প্রতিবন্ধকতা কি, চ্যালেঞ্জ গুলা কি কি? এখন আমি চ্যালেঞ্জ, অবস্টেকেল, করাপশন হইতেছে কারণ কি, ক্লাইমেট চেঞ্জ পরিবর্তন হইতেছে জলবায়ু কারণ কি, সমুদ্রের তলদেশ যা মানে ইয়ে হইতেছে, কি বলেন তোমার, কি বল না, প্রচুর পরিমাণে বন্যা হইতেছে কারণ, বন্যা কারণ কি? তাহলে আমি যত টপিক আছে প্রত্যেকটার কারণ অথবা চ্যালেঞ্জ আছে, ইয়েস অন্য বলো। 1 Yes, sir. 2 3 4 5, যতক্ষণ টানতে পারো, যা মনে পড়ে, যা মনে পড়ে এগুলা টাইনা যাইবা রচনা, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর হলো এবার বলো, এই যে রুল অফ ল, এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইগুলো এমন কোন বিষয় আছে যেটাতে সরকার কোনো উদ্যোগ নেয় নাই? নিশ্চয় কিছু না কিছু নিছে, একটা না একটা নিছে, নইলে সংবিধান হইলো বলছে, নইলে দুই একটা আইন প্রণয়ন করছে, দুই একটা মন্ত্রণালয় করছে, মন্ত্রণালয় তো করছে নাকি বলো, এই রিলেটেড দেখভাল করার জন্য এই মন্ত্রণালয় গঠন করছে, ইয়েস অন্য বলো। কিচ্ছু জানো না তুমি, বলো এই রিলেটেড বেশ কয়েকটা মন্ত্রণালয় একসাথে কাজ করতে পারে কিনা, হ্যাঁ বানা বলো। বিসিএস পরীক্ষা এমন কোন রচনা আছে কিনা, মানে ওই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো ছাড়া, যেমন টলারেন্স বা এগুলা ছাড়া, এমন কোন বিষয় ছাড়া, প্যাট্রিয়টিজম এগুলা ছাড়া, এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট আইডিয়া গুলা ছাড়া, যেগুলো আমাদের কমন টপিক, এগুলাতে তো নিশ্চয়ই কোনো না কোনো মন্ত্রণালয় এগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ বা না বলো। তাহলে সরকার অবশ্যই কোনো না কোনো উদ্যোগ নিয়েছে, তুমি কম জানা থাকলে দেখো যে উদ্যোগ কি একটা একটা মনে করবে। শিওর শিওর। তারপরে হলো, এরপরে হলো এবার দিতে থাকবে সুপারিশ, যে কিভাবে বলবা যে কি, তুমি বলবা যে দেশকে দুর্নীতি নির্মূল করতে হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স, এই প্রশাসনিক সংস্কার প্রয়োজন, এরকম আমি প্রায় 50টার উপর রিকমেন্ডেশন দিছি, যেই জায়গায় যে খারাপ। স্যার হ্যাঁ, রিকমেন্ডেশনে কি এক্সাম্পল আনবো, যেমন করাপশন নিয়ে অন্যান্য দেশ কেমন? না না, এক্সাম্পল তো করাপশনের জায়গায় দিয়ে আসলা, এবার রিকমেন্ডেশন হলো যে কি কাজ করলে তুমি দেখবে একটু পরে, সেটার মধ্যে দেখো না রিকমেন্ডেশন 50টার উপরে দিয়ে আছে। স্যার অন্য দেশে কি মানে কি রিকমেন্ডেশন করছে, এটা কি উদাহরণ দেওয়া যাবে এখানে? হ্যাঁ দিতে পারো, কোনো সমস্যা নেই, রিকমেন্ডেশনের মধ্যে নিয়ে আসতে পারো, যে সেটা উদাহরণ অন্য দেশের উদাহরণ হিসেবে দিয়ে করতে পারো, এটা সব সুফল লাভ করছে, এরপর দেখবা যে আমি রিকমেন্ডেশন গুলো কিভাবে দিছি। পরে শেষে হলো কনক্লুশন উইথ রিমার্ক, কোন একটা উদ্ধৃতি দিবা অথবা শেষে বলবা আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, কবি ঠিকই বলে গেছে, দফা তো বলে গেছে, এই কথা বলে সুন্দর করে শেষ। তাহলে দুইটা রচনা আসলে, তাহলে লাস্ট আমি সেটা চলে যাচ্ছি, আবার বললাম রচনা 60 মিনিটস, 60 মিনিটস, খেয়াল করো 60 মিনিটস 1200 ওয়ার্ডস, ওকে, এক রচনা আসলে। সেকেন্ড, যদি দুইটা রচনা আসে
তাহলে 30 মিনিটস 600 ওয়ার্ডস, পরিষ্কার কথা। আবার এগেন 30 মিনিটস 600 ওয়ার্ডস। ওকে, এখানে যদি আমরা পাইতে চাই কত বলো, মার্ক এক্সপেক্টেড মার্কস হলো এক্সপেক্টেড মার্কস 35। এই যাত্রা আমরা অগ্রসর হতেছি, পাইতে হবে, অন্য কিছু না। এইটা মেরে বছর শাসক যেটা বললাম, দুইটা আলোচনা আসলে 30 মিনিট মাস লিখবো, 1 মিনিটও কম লিখবো না ইনশাআল্লাহ। আর 1 ঘন্টা আসলে আমি পুরো 60 মিনিট লিখবো। আচ্ছা, নিয়ত করে ফেলো যে ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ যে স্যার 1 মিনিটও কম লিখবো না, পারলে 1 মিনিট বাড়াই লিখবো ইনশাআল্লাহ বলো। ইনশাল্লাহ। ওকে, যত দুঃখ দুর্দশা আসুক, যতই আমার পাইছেন বিপদে বেড়ে গেছি, আবার বললাম টাইম আউট হয়ে গেছো, তাহলে তুমি চোরাই করবা এক জায়গার মধ্যে, থিমেটিক কোশ্চেন তুমি বিপদে বেড়ে গেছো, তাহলে আমার ইয়াতে কম লিখো। কোথায় বলো তো, কোথায় না বললাম লেটার টু এডিটরে যে শীট দিছি না, ওই বাক্যগুলো ডেলিভারি দিয়ে আসো, সামলাই আসো। বাক্য সঠিক মোটামুটি তাড়াতাড়ি 5 মিনিটে লিখে ফেলবা, তখন 5-7 মিনিট লিখে ফেলবা। 2-2.5 পৃষ্ঠার বেশি লেখার দরকার নেই, এখানে 10 মিনিটস এর মধ্যে লিখে ফেলবা। আন্ডারস্ট্যান্ড? তাহলে আর 10 মিনিট তুমি এখানে বাড়াই পেলে আর কি, যদি বিপদে পড়ে যাও বলতেছি। ওকে, এবার তাহলে স্যার আমরা যখন দুইটা দেয়া থাকবে তখন কি পয়েন্ট গুলো সেমই রাখবো না পয়েন্ট কমাইতে পারবো? না, এরপরে এটা তো হলো আমি একটা কাঠামো দাঁড় করাইলাম, এগুলা যে সব থাকবে বা থাকবে না এটা আমি কিছু বলতে পারবো না। এটার উপর একটা বেসিস করে একজন দেখে দেখে 10টা পয়েন্ট না আগে বলতেছি, 10-11 পয়েন্টের নাম বলো যেগুলোতে আমরা কমন এই টপিক গুলা নিয়ে আলোচনা আসেই, বলো। এলিমেন্ট, চ্যালেঞ্জ, না না না, 1 নম্বর থেকে বলো, ভূমিকা লিখতে পারি কোটেশন দিয়া, তারপরে ডেফিনেশন, হুম হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এলিমেন্ট, হুম প্রেজেন্ট সিচুয়েশন, হুম ইম্প্যাক্ট, হুম রিপ্রেজেন্টিং, মানে চ্যালেঞ্জ। রিপ্রেজেন্টেশনটা কি, কারা কারা রিপ্রেজেন্টেটিভ অথবা স্ট্রাইক এন্ড কান্ট্রি কোনটা রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি, উদাহরণ দৃষ্টান্ত দেয় আর কি, বৈশ্বিক দৃষ্টান্ত, গ্লোবাল কনটেক্সট। হ্যাঁ, পরে হচ্ছে তো ওকে, চ্যালেঞ্জ। ওকে, ডান ডান। ইংরেজির ক্ষেত্রে বাংলা কবিতা দিলে কি সেটা কি মানে ইংরেজিতে অনুবাদ করে ট্রান্সলেট করে দিতে দিতে হবে হবে, দেখো অনুবাদ করে দিতে হবে। দেখো এবার এবার আসো, এবার আসো, এবার ইয়া দেখাইবা কি দেখাইবা বলো, যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা নিতে পারি। স্যার এখানে এগুলো কি স্টেপ আকারে দেওয়া যাবে না? যেগুলো দিয়েছেন এগুলা যেমন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা কি লিখে তারপর ঠিক প্রশ্ন করা লাগবে না, প্রশ্ন করা লাগবে না, তুমি দেখো আগে। হ্যাঁ, তোমার পূর্ববর্তী অনেক দেখবা যে ইংলিশে খুবই দুর্বল, ফ্রি হ্যান্ড রাইটিং নাই, এগুলোর উপর বেসিস করে ভালো ভালো ক্যাডার পাই আসছে আল্লাহ রহমত ইনশাল্লাহ। হ্যাঁ, যাদের বেসিস খুবই দুর্বল, এটা তাদের জন্য। মনোযোগ দিয়ে শোনো, এখন আমি তাদের জন্য করতেছি যারা 1 ঘন্টা 1000 শব্দ লিখতে যে আটকা পড়ে যাচ্ছ, যাদের কিছু বাক্য মুখস্থ করে গেলে মনে হয় আমি 30 মিনিট মুখস্থ লিখলাম, অথবা আমি 20 মিনিট মেমোরাইজিং সেন্টেন্স লিখলাম আর 40 মিনিট মাথা কাটাই লিখলাম, তাদের জন্য 20 মিনিটের মানে 20 মিনিটের কি বললাম না এটা, ব্যাকআপ, 20 মিনিটের ব্যাকআপ, যেন আমার প্ল্যানটা একটু বাড়ে। ওকে, চল্লিশ মিনিট মনোযোগ দিয়ে শোনো। তাহলে নিশা আসো কিনা, নিশা? জি স্যার। মোস্ট কমন লাইন গুলারে ওই ইশারা দিয়ে রাখো, পরে গ্রুপে নোট করে দিও। আচ্ছা আচ্ছা, স্যার। 1 নম্বরে হলো নিয়ে আসলাম আমি, খেয়াল করে দেখো রচনার শীটের মধ্যে লেখা আছে এটি এক্সক্লুসিভ, এটি সমসাময়িক প্রসঙ্গের উপর রচনা লেখার কৌশল মাত্র। ফেজ 1 পজিটিভ টপিকস এবং ফেজ 2 তে নেগেটিভ টপিকস আলোচিত হয়েছে, তবে উভয় রচনার বাক্য বিন্যাস হুবহু প্রায় একই রকম, কিছু নির্দিষ্ট ওয়ার্ড ফ্রেজ চেঞ্জ করা হয়েছে, আর কিছু না। তাহলে দেখো আমরা যে বাংলাদেশ গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি, ব্লু ইকোনমি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অফ বাংলাদেশ, প্রসপেক্ট এন্ড প্রোগ্রেস প্রবলেমস অফ হ্যান্ডিক্রাফট, ফুড সিকিউরিটি, প্রিজার্ভিং নেশন, এই টপিক গুলা এগুলো পজিটিভ। আর দ্বিতীয় ফেজের মধ্যে যেগুলো দেওয়া আছে, খেয়াল করো দ্বিতীয় অংশে এই টাইপের এই রচনাগুলো হলো নেগেটিভ টপিকস, ঠিক আছে। ড্রাগ এডিকশন ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, দুইটার মধ্যে একই কথা, দুইটা ইয়ার মধ্যে একই সেন্টেন্স লেখা হয়েছে, একই ধরনের সেন্টেন্স লেখা হয়েছে,
একটা পজিটিভ একটা হলো নেগেটিভ। কেমনে লেখা হয়েছে তোমার একটু আমি বুঝাই দিই প্রথম দিকে। যেমন ধরো, খেয়াল করো খেয়াল করো, গুড গভর্নেন্স ইজ, ধরো আমি এটা বললাম, গুড গভর্নেন্স ইজ এ বাজওয়ার্ড ক্যাচ ফ্রেজ ইনসাইটমেন্ট ইন দিস ইরা এন্ড হ্যাজ সোয়েপ্ট পাবলিক এন্ড মিডিয়া অ্যাটেনশন ফর দ্য লাস্ট ডেকেডস। খেয়াল করো, গুড গভর্নেন্স এর জায়গায় তুমি বললা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাজওয়ার্ড ইজ এ বাজওয়ার্ড, তোমার রোল অফ ল ইজ এ বাজওয়ার্ড, এম্পাওয়ারমেন্ট উমেন ইজ এ বাজওয়ার্ড, তোমার তোমার কি বলো পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ এ বাজওয়ার্ড। এগুলা সব বাজওয়ার্ড কিনা, মানে মানে গুঞ্জন ধ্বনি সারা পৃথিবীতে ছড়াই পড়ছে। এগুলোর সব বাজওয়ার্ড বা ক্যাচ ফ্রেজ লেখা যায় কিনা, এবং এটা সাম্প্রতিক সময়ে মিডিয়া এবং পাবলিক অ্যাটেনশন ব্যাপকভাবে মানে দৃষ্টি আকর্ষণ করছে। ইয়েস অন্য বলো, এই লাইনটা গুড গভর্নেন্স এর জায়গায় অন্য সবগুলা পজিটিভ বিষয় বললে চলে কিনা? গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলে কিনা, হয় কিনা বলো? আমি বাজওয়ার্ড বললাম, কিন্তু আমি দেখো এখন যদি বলো টেরোরিজম, তাহলে টেরোরিজমের ক্ষেত্রে কি আমি বাজওয়ার্ড বলবো না? দেখো আমি নেগেটিভে একই বাক্য রাখছি, খেয়াল করে দেখো। আমি বলছি টেরোরিজম, টেরোরিজম ইজ এ ফ্রাইটেনিং ওয়ার্ড, ক্লাইমেট চেঞ্জ ফ্রাইটেনিং ওয়ার্ড, ফ্লাড বন্যা শুনলেই হইতেছে, রোবারি মানে রিউমার, তারপরে কি বলো মবোক্রেসি, হ্যাঁ এরকম ধরনের। এটা কি বলো, এটা শুনলে মনে হচ্ছে যে ফ্রাইটেনিং ওয়ার্ড। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে ফাইটিং ইন দিস, তাহলে আমি শুধু এই বাজওয়ার্ডের জায়গায় আমি শুধু নেতিবাচক একটা শব্দ ব্যবহার করছি, আর কিছু না। তাহলে এখানে পরের অংশটাতে আমি শুধু কি করছি বলো, নেগেটিভ একটা শব্দ ব্যবহার করছি। খেয়াল করে দেখো, ওকে ঠিক আছে। দেখো তারপর দেখো, ইট হ্যাজ বিকাম এ সিগনিফিকেন্ট পিলার ইন দ্য consideration of state's ability to conform to universally acceptable social or democratic standards. ডেমোক্রেটিক স্ট্যান্ডার্ডের দিকে তাল মিলাতে গেলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে টপিকটা, ইট পানি ওই যে টপিকটা আসছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ব্লু ইকোনমি, এম্পাওয়ারমেন্ট উমেন, রোল অফ ল, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই যা বলো এটা সিগনিফিকেন্ট পিলার কিনা, হ্যাঁ বা না বলো? উন্নত Yes. দেশের সাথে তাল মিলাতে গেলে এটা একটা পিলার কিনা, হ্যাঁ বা না বলো? আমি ইতিবাচক যত বিষয় আছে, হ্যাঁ রেমিটেন্স এটা একটা পিলার, তাই তো? তাহলে এবার বলো, আমি যদি বলি টেরোরিজম, করাপশন, করাপশন কি পিলার হয়? পিলার হবে? ব্যারিয়ার। না স্যার, ডেটার হবে স্যার। শুধু আমি দেখো, এই দেখো তুমি কি এক জিনিসে রাখছি, কোনো কিছুই চেঞ্জ করে নি। দ্বিতীয় অংশ কোথায় গেলাম? এই যে এখানে, ওকে হ্যাঁ দেখো কই না, সরি, এই যে ইট হ্যাজ অলসো বিকাম এ, এই দেখো ইট হ্যাজ অলসো বিকাম এ মেজর পিলার, এখানে বলছে মেজর হিন্ড্রেন্স, তোমরা ব্যারিয়ার বলছো, ইন দ্য কনসিডারেশন অফ স্টেট। যদি আমরা জাপানের সাথে তাল মিলাতে যাই, সুইজারল্যান্ডের সাথে তাল মিলাতে যাই, তাহলে এটা কি পিলার না ব্যারিয়ার? হিন্ড্রেন্স হিসাবে, হিন্ড্রেন্স মানে ব্যারিয়ার, চ্যালেঞ্জ, অবস্টাকেল। ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি আমার পয়েন্ট করছো? তাহলে পজিটিভ আর নেগেটিভ যাই থাকুক, আমি কি বাক্য চেঞ্জ করছি না শব্দ চেঞ্জ করছি? শুধু ওয়ার্ড চেঞ্জ। ওয়ার্ড চেঞ্জ করছি, বাক্যটা ঠিক আছে। পজিটিভ একটা পজিটিভ শব্দ ব্যবহার করছে, ওকে। আচ্ছা তাহলে দ্বিতীয়টা আর ফোকাস করলাম না, তোমরা নিজের মতো দেখে নিও। স্যার আমার একটা কথা ছিল, বলো। স্যার এই যে অথবা পর্যন্ত যে একটা, এটা একটা প্যারা, এটা দিলে আর পরেরটা দিতে হবে না, মানে যে কোনো না অত প্যারা না, কিচ্ছু না, ইটস ইউর চয়েস। তোমার যদি ভালো লাগে যে এই রচনা, এই লাইনটা মনে হয় আমি অনেক জায়গায় দিতে পারবো, তুমি নাও, নালে নাই, কনটেক্সট অনুযায়ী স্যার লিখবো। তোমার কন্টেক্সট অনুযায়ী। আমার কথা বলছো কিনা? তুমি পয়লা দেখবা যে এটা মনে হয় মিলবে অনেকগুলো রচনায়। ওকে চালাই দিলাম ইনশাল্লাহ। আচ্ছা তাহলে শোনো, এই লাইনটা আমি বাদ দিইনি, এটা শেখ হাসিনার কথা। শোনো, এটা কিন্তু এর আগে শেখ হাসিনা বলছিল পদ্মা সেতু ইয়ে করার সময়, হ্যাঁ, এবং ডেইলি স্যার স্টার এটা এডিটোরিয়ালের মধ্যে। এখন আর নাম তো নেওয়া যাবে না, এই জন্য আমি নাম উল্টে দিছি। শোনো, দ্য হিরোইক বেঙ্গলি নেশন হু হ্যাড আর্নড ইন্ডিপেন্ডেন্স থ্রু অ্যান আর্মড স্ট্রাগল raised its head high today. They now want assistance from their development partners, not ours. পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে শেখ হাসিনা বলছিল যে বীর জাতি এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে কি মাথা তুলে দাঁড়িয়েছে, হ্যাঁ, স্বাধীনতা অর্জন করেছে। তারা এখন উন্নত দেশগুলোর কাছ থেকে উন্নয়ন সহযোগিতা চায়, ভিক্ষা চায় না। এটা কিন্তু কথা সবারই, তাই না বলো? ইউনুসের কথা, ইয়ার কথা। তো আমরা এত কে বলছে এটা, চুপচাপ যদি বিপদে পড়ো
ডেইলি স্টার এডিটোরিয়াল, প্রথম আলো এডিটোরিয়াল, ঠিক আছে, এরকম দিয়ে চালাই যাও। শেখ হাসিনা তার নাম দিলে সর্বনাশ হয়ে যাবে। ওকে, এইভাবে করে মানে প্রেফেস উইথ এ কোটেশন। আমি আবার বলে রাখলাম কোটেশনটা কেমন হতে পারে। আমি তোমার ইমিডিয়েটলি শীট দিতেছি, এই শীটের সব কোটেশন মুখস্থ করে ফেলবা ইনশাআল্লাহ। বলো, যেমন ধরো আমার যদি আসে পার্লামেন্ট, এটা ওই যে গণতন্ত্র নিয়ে যদি আসে, ব্যালরি, এই যে এরকম ধরনের ডেমোক্রেসি, এই বুঝছি না কোটেশন, আমি কিন্তু একটা কোটেশনের শীট দিতেছি। ওকে, তাহলে কোটেশন গুলো তুমি এখান থেকে নিয়ে নিবা। তারপরে জি ধরো এই স্যার। যে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা নিয়ে আসলে এখান থেকে তুমি ট্রাই করবে 2-3টা অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ সব রচনার একটা দুইটা করে না। হ্যাঁ, when women are empowered, এই যে নারী ক্ষমতায়ন, তুমি কেন মুখস্থ পারবে না রে ভাই? কেন এগুলো মুখস্থ পারবে না? তুমি কেন শুধু অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এটা দিয়ে কেন সন্তুষ্ট থাকবা? তাহলে আমরা মানুষ পুরুষ হৃদয়হীন, মানুষ করিতে হ্যাঁ, নারী দিল তার হ্যাঁ, এগুলো আরো আরো বৈচিত্র্যময় নিয়ে আসবা, ঠিক আছে, এবং এগুলোর সাথে ইংলিশে অনুবাদ করে দেবা। পুরুষ হৃদয়হীন অনুবাদ করে একটা নিজের অনুবাদ করে ফেলবা মনে মনে। হ্যাঁ, হ্যাঁ, পুরুষ হৃদয়হীন, পুরুষ ইজ হৃদয়লেস, তাই না, হার্টলেস। হার্টলেস। হ্যাঁ, তারপরে মানুষ করিতা, তারপরে উইমেন, গে, কি বলো ওর নাম, মানুষ কি, ও, তাহলে ও নারী তারে ঋণ দিছিল, তাকে মানুষ বানাইতে, তাই না? নারী, ও বাংলা বলে রাখি, মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ। তাহলে নারী গেভ হার হার্ট এজ এ ঋণ টু মেক দ্য ম্যান, কি বলো, টু মেক হিম, মেক, মানুষ করিতে, টু মেক দ্যাম ম্যান, তাদেরকে মানুষ বানাইতে। ইয়েস অর নো বলো, হয়ে গেছে অনুবাদ। তাহলে জি স্যার। এইভাবে করে তুমি বাংলায় চিন্তা করো, তাই ইংলিশ দিয়ে ইয়ে করে ফেলবা, ডান। তারপরে কোনো কালে একা হয়নি, কিন্তু এগুলো তো আছেই। এভাবে করে আমরা কোটেশনের একটা ভান্ডার, তাহলে কোটেশনের একটা ভান্ডার ইনশাল্লাহ আমি তোমার ইমিডিয়েটলি আর একটু অ্যানালাইসিস করতেছি, তো ওইটা তোমার এই কোটেশন গুলা, এবং খেয়াল করে দিচ্ছি আমি কিন্তু শেষের দিকেও কিন্তু কোটেশন দিচ্ছি, খেয়াল করছো কিনা, উপসংহারে কোটেশন দিচ্ছি, ইয়াতে কোটেশন দিচ্ছি। তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোটেশন আরো যদি তোমার থাকে আলহামদুলিল্লাহ, থাকে ইংল্যান্ড নাহলে ইয়ে হয়ে গেল। তাহলে আমরা উইথে কোটেশন একটা রচনা শুরু করতে পারি কিনা? হ্যাঁ বা না বলো। জি জি স্যার। স্যার। তাহলে ভূমিকার মধ্যে কোটেশনের শীট দেখি, লেখা রাখো, শীট থেকে কোটেশন দেখি, বা আরো তোমার জ্ঞানীরা আমার মনে হয় কাজে লাগবে ইনশাল্লাহ, আশা করি। এই লাইনটা দাগে আসসালামু রাখো আলাইকুম। একটা ভেরি, হ্যাঁ, 100% সব জায়গার মধ্যে চলবে। At the very inception of our discussion, we may unhesitatingly say that rule of law, good governance, sustainable development, empowerment of women, garments industry, remittance, যা বলো, has become one of the must talk issues held in both national and international atmospheres in the couple of years, decades, countries. যদি ন্যাশনাল হয়, ন্যাশনাল অ্যাটমসফিয়ার্স, ন্যাশনাল এরেনা, বুঝছো কিনা, আর ইন্টারন্যাশনাল হলে দুই জায়গার মধ্যে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে সাম্প্রতিক বছরগুলোতে, সাম্প্রতিক দশকগুলোতে, সাম্প্রতিক শতকে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই গুড গভর্নেন্স একটা মাস্ট অফ ইস্যু, এই কথা আমরা কোনো প্রকার হেজিটেশন ছাড়াই বলতে পারি, আনহেজিটেটিংলি, আনহেজিটেটিংলি, ভেরি নাইস ওয়ার্ড। তাহলে লেখা রাখো, যদি কোনো কিছু প্রথম লাইন লিখতে সমস্যা হয়, এটা 100% সব রচনার বিজ্ঞানী হইতে পারে, এটা 100% লেখা রাখো, 100%। আচ্ছা, 2 নম্বরটা বাদ দাও, দেখি তাহলে বাংলাদেশ ফিউচার্স বাদ দাও, এখন এই টার্মের মধ্যে ইয়ে করবে না, এই টার্মের মধ্যে আমি দেখি। আমি, কারণ এখন যে খুব বেশি সাকসেস নিয়ে আসবে এমনটা না, এমনটা, কারণ আমলি এগুলো খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বা পরবর্তী সরকার যদি আসে আগামী বছর এগুলো ভালো লাগবে, কারণ আগামী বছর সকল নির্বাচিত সরকার আসবে, তখন দেখবা যে কিছু উন্নয়নের গৌরব কথা বলে দিবে, তাই না বলো? তখন তুমি বলবে ইন টার্মস অফ, কি বলো, তুমি ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ, কি বলো, রুল অফ ল, ইন টার্মস অফ এম্পাওয়ারমেন্ট অফ উমেন, দ্য অ্যাচিভমেন্ট এন্ড সাকসেস অফ বাংলাদেশ ইজ দার্জিলিং টুডে। তুমি এটা খেয়াল করে দেখো, বাংলাদেশ যদি পজিটিভ হয়, আমি, হ্যাঁ, এটা তো এখনো লেখা যায়, লেখা যায় না, গার্মেন্টস ইন টার্মস অফ রেমিটেন্স, ইন টার্মস অফ, কি বলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তাহলে দ্য অ্যাচিভমেন্ট এন্ড, কি বলো, সাকসেস অফ বাংলাদেশ ইজ দার্জিলিং টুডে, আসলে এটা চোখ ধাঁধানো সাফল্য আছে, তাই না? তাহলে ভালোই লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু এই লাইনটা সব জায়গায় লিখতে পারবো আমার কাছে মনে হয়, এই অংশটা আমি বলতেছি তোমার, as a vehicle is useless without fuel, likewise a country an underdeveloped country like Bangladesh cannot be run suitably in the absence of good governance. ভালো কথা বলবা, তেল ছাড়া তেমন গাড়ি চলে না, ঠিক তদ্রুপ ব্লু ইকোনমি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এম্পাওয়ারমেন্ট উমেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, মানে যত ভালো জিনিস আছে এগুলো ছাড়া দেশ চলবে না।
আর নেগেটিভে বলছি দূষিত তেল নিয়ে যেমন গাড়ি একটা গাড়ি ক্রমশ, খেয়াল করে দেখো নেগেটিভে আমি এটা বলছি, এই দেখো নেগেটিভের বাক্যটা কিভাবে সবাই দিছিলাম, একটু খেয়াল করে দেখো নেগেটিভের বাক্যটা কিভাবে লিখছি দেখো। As a vehicle becomes inoperable with contaminated fuel, likewise a country gradually becomes unworkable with the existence of terrorism. তাহলে বললাম যে এরকম ধরনের যদি প্রতি বছর বন্যা হয়, একটা দেশ যেমন কন্টামিনেটেড ওয়ার নিয়ে চলতে পারে না, অনুরূপ ভাবে এরকম সাস্টেনেবল এই একটা দেশ টেরোরিজম, মবোক্রেসি, তারপরে এই ধরনের চাঁদাবাজি, এই সমস্ত বিষয় যেগুলো নেগেটিভ আছে, এগুলা নিয়ে একটা দেশ ভালোভাবে কার্যকর ভাবে চলতে পারে না। লাইনটা মিলতেছে? খেয়াল করে দেখো নেগেটিভের ক্ষেত্রে আমি একটা কোটেশন, তোমার এমন কোটেশন দিচ্ছি এটা সব জায়গার মধ্যে যাবে। খেয়াল করে দেখো এই খেয়াল করে এমন একটা কোটেশন তোমার বলি, গণপিটুনি, ক্লাইমেট চেঞ্জ, এরপরে কি বলো টেরোরিজম, করাপশন, চাইল্ড লেবার, সবগুলার জন্য আইনস্টাইনের একটা লাইন প্রযোজ্য। খেয়াল করে দেখে এমন একটা লাইন, এই লাইনটা দিলে তুমি লিখে আসতে পারো নেগেটিভ যে কোনো জায়গায় আসলে, ইভেন বিসিএস না শুধু অন্য জায়গায় আসলে লিখতে পারবা। লাইনটা দেখবা, লাইনটা খেয়াল করে দেখো, লাইনটা হলো ধরো হয়ে গেল, হ্যাঁ লাইনটা একদম করে শোনো, বলো একদম করে শোনো। কেউ নাই এখানে? The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything. বলছে যারা ড্রাগ এডিক্টেড, যারা মদ খায়, যারা ড্রাগ ডিলার, তাদের দ্বারা দেশ ধ্বংস হবে না। যারা কি করে বলো এই চাঁদাবাজি করে, তাদের দ্বারাও দেশ ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে না। যারা মানে এই খারাপ কাজগুলা করে, কারো দ্বারা দেশ ধ্বংস হবে না। কাদের দ্বারা দেশ ধ্বংস হবে? বলছে যে যারা দেখা 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 কোনো প্রতিবাদ করে না, দেখে আর শুধু তাকায় থাকে, মানে আন্ডারস্ট্যান্ড? মদ দ্বারা কি ধ্বংস হবে? বরং যারা মদ, এই এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কোনো কাজ করে না, তাদের দ্বারাই ধ্বংস হবে। ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে যারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে, কোনো কাজ, যাদের কোনো একটি ভূমিকা নেওয়ার কথা ছিল তারা নেয় নাই, তাদের দ্বারাই কি করা হবে বলো? অর্থাৎ অথরিটি, যাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তাদের দ্বারা ধ্বংস হবে। কথাটা চমৎকার না? মুখস্থ করে যে কোনো জায়গার মধ্যে চালাই দিবা, ঠিক আছে? ওকে, তো ডান। তাহলে এরপরে হয়ে গেল আমি এরকম এই আর কি। ওকে, তারপরে কোথায় ছিলাম? প্রথম চলে গেল। তাহলে এখন আমি দাঁড়িয়ে দিচ্ছি কোথায় না, এখানে। তাহলে তেল ছাড়া যখন গাড়ি চালান, এটা বললাম আর কি। ইট ইজ লাইক এন ইফেক্টিভ মেডিসিন টু কিউর পেশেন্ট কমপ্লিটলি এন্ড প্রোভাইড হেলথ ব্যাক। এরকম ইট ইজ লাইক এন, এটা একটা সিমিলি করলাম। এই যদি করাপশন হয় তাহলে কি এটা ইফেক্টিভ মেডিসিন হবে বলো তো? রুল অফ ল, রুল অফ ল মানে রুল অফ ল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যত রচনাগুলো ইতিবাচক আছে, ইভেন ইনক্লুডিং প্যাট্রিয়টিজম, অ্যাবস্ট্রাক্টিভ প্যাট্রিয়টিজম, খেয়াল করে দাও, এটা কি ইফেক্টিভ মেডিসিনের মতো কিনা, হ্যাঁ বা না বলো? করাপশন, এরপরে তোমার যতগুলো নেগেটিভ দিক আছে, এগুলা কি ইফেক্টিভ মেডিসিন নাকি ড্রেডফুল টক্সিক, বিষের মতো বলো, ভয়াবহ বিষের মতো? ভয়াবহ বিষয়। দেখবো এখানে আছে। এরপর একটা কথা বলছি এরকম, দেখো ইট ইজ এ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশ টু বি ডেভেলপ সোশ্যালি। এটা বাংলাদেশের জন্য বড় অপরচুনিটি, আর নেগেটিভ হলে খারাপ বলবা যে এটা একটা বড় হিন্ড্রেন্স। এরপরে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি দ্যাট ইজ ক্লাসিফাইড অ্যাজ নেক্সট 11 ইমার্জিং মার্কেট এন্ড ওয়ান অফ দ্য ফ্রন্টিয়ার 5। ভালো কথা। 1971 সালে এই দেখো, এই একটা লাইন চালাই দিয়ে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যা করে এবার আলোচনায় বলবা। 1971 সালে সাউথ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, মালয়েশিয়া
were in similar economic condition. Only by ensuring such type of indispensable functions, those countries except Bangladesh have achieved enormous trade industrial success. আমার কথা শোনো, তুমি যে রচনাটা বলতে যাচ্ছ এখানে আমি ভূমিকাতে বলতে চাই 1971 সালে সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলা প্রায় একই অর্থনীতির দেশ ছিল। তারপরে রচনা আসছে তারপর নারীর ক্ষমতায়ন। তুমি বলবা অনলি বাই এনশিওরিং ইন্ডিসপেন্সেবল, এই মানে নারীর ক্ষমতায়নের মতো অপরিহার্য বিষয়গুলোকে ওরা এক্সিকিউট করার মাধ্যমে বাংলাদেশকে ছাড়িয়ে বিশাল সাফল্যের দিকে চলে গেছে। আবার বলো পজিটিভ যেই কোনো রচনা তুমি আমারে বলো, এই লাইনটা তুমি খাপ খাওয়ানো যায় কিনা আগে বলো। তুমি 1971 সালের দিকে যদি আমরা তাকাই, এই দেশগুলা বাংলাদেশের এই দেশগুলা ইয়েতে ছিল। তো ভালো দিক যেগুলো আছে, নারীর ক্ষমতায়ন, আইনের শাসন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তারপরে কি বলো তোমার উন্নয়ন প্রজেক্ট গুলা হাতে নেওয়া, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এগুলো প্রপারলি এক্সিকিউট করার মাধ্যমে ওরা এক্সেপ্ট বাংলাদেশকে ছাড়া ওরা এনারমাস সাকসেস নিয়ে আসছে। আবার যদি নেগেটিভ হয়, 1971 সালে এই দেশ 4টা দেশের এরকম ছিল, করাপশন, এরপরে কি বলো ক্লাইমেট চ্যালেঞ্জ যেগুলো আছে, এরপরে মানে নেগেটিভ যে অ্যাসপেক্ট টেরোরিজম, এরপরে কমিউনাল ভায়োলেন্স, এগুলার কঠোরভাবে হ্যান্ডলিং করার মাধ্যমে, নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে বাংলাদেশ ছাড়া ওই দেশগুলো উন্নতি লাভ করে ফেলছে। এই লাইনটা, এই কমন উপমানটা অনেক রচনার ক্ষেত্রে দেওয়া যায় কিনা, হ্যাঁ বা না বলো। এই কথা শুনতে বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমি আবার বললাম এইভাবে দাগায় রাখো, এগুলো টাটকা মুখস্থ, ইনশাল্লাহ যাই আসুক মুখস্থ। ওকে, মুখস্থ করে ডেলিভারি দিবা। চিন্তা করার জন্য আমার সময় থাকে, ডেটা মনে রাখার জন্য, ট্রান্সলেশন করার জন্য সময় আমি পাই। এই জন্য এগুলা শুধু মুখস্থ করে খাতার মধ্যে লিখে রাখবো ইনশাল্লাহ। আর অনেক বাক্য দেওয়া আছে যে যেটা লিখতে পারো, আবার লিখতে পারো গুড গভর্নেন্স যে বাজ ওয়ার্ড একটু বললাম, এটাও লিখতে পারো অনেক জায়গার মধ্যে। তারপর এই লাইনটাও কিন্তু আগে লিখুন, এটাও লেখা যাবে সব জায়গার মধ্যে। এরপরে আনডাউটেডলি, এমন কোন আমার একটা পারলে দেখাও এই রচনাটা এই লাইনটা লেখা যায় না কোন রচনার মধ্যে। আনডাউটেডলি ইট হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য সিরিয়াস এন্ড ইনকুইজিটিভ অ্যাটেনশন অফ দ্য রিসার্চার্স, policy makers, think tanks, civil society, even all the conscious people of the country. আমার পারলে বলো এই লাইনটা লেখা যায় না কোন জায়গায়। এই লাইনটাও 99% জায়গায় লেখা যাবে আমি জানি। It has become a significant pillar in the consideration of states' ability to conform universally. যত ভালো দিক আছে, universally acceptable social standard, দ্যাট মিনস জাপান, জার্মানি, সুইজারল্যান্ডের সাথে যদি আমরা তাল মিলাতে যাই, কনফর্ম মানে হলো তাল মিলানো, রাষ্ট্রীয় সক্ষমতার সাথে তাল মিলাতে যাই, তাহলে অবশ্যই এটা আবার মেটাফর ব্যবহার করছে, ইট হ্যাজ অলসো বিকাম, এটা একটা সিগনিফিকেন্ট পিলার। গুড গভর্নেন্স একটা পিলার, আইনের শাসন পিলার, পার্লামেন্টারি ডেমোক্রেসি পিলার, তারুণ্যের শক্তি পিলার, এরপর কি বলো জেএনজি পিলার, এগুলো সব পিলার। করাপশন এটা হলো হিন্ড্রেন্স। এলডিসি আসে তাহলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো কি কি? টু বি ডেভেলপড, টু বি এ ডেভেলপড কান্ট্রি। তাহলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কথা বলবা, উন্নতির দিকে যাওয়া। তাহলে উন্নতির দিকে যে যাওয়ার ইয়াটা, যে বিষয়গুলো আছে সেগুলো কি পিলার হিসেবে কাজ করবে না? ওকে, এবার আসো, নাও উই উইল প্রসিড অন টু থ্রো সাম লাইট অন দিস টপিক, স্পেশালি ফোকাসিং ইটস ডেফিনেশন, ডাইমেনশন, ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশনস, মেরিট। এখন আমরা আলোচনা করবো এটা হোয়াট ইজ এলডিসি, হোয়াট ইজ কি বলো, হোয়াট ইজ রুল অফ ল, এই বিষয়গুলো নিয়ে আমরা যে পয়েন্ট গুলো আলোচনা করবো এগুলো। অথবা বলতে পারো দিস essay will address some of the multiple queries associated with good governance in the light of its latest and up-to-date veracity. প্লিজ খেয়াল করে দেখো, একটা আমি ভূমিকার মধ্যে যে লাইনগুলো বলছি, এমন একটা ভিন্ন আমি এই রচনা দিয়ে বাংলাদেশি কালচার খেয়াল করে দেখো, বাংলাদেশি কালচার এটা দিয়ে লেখা যাবে এমনটা আমি বলিনি, ঠিক আছে? বাংলাদেশি কালচার হইলে এটা সমসাময়িক প্রসঙ্গের উপর রচনা যদি আমি লিখতে চাই, এটার উপরে আমি আলোচনা করতেছি। কিন্তু বাংলাদেশি কালচার হইলে তুমি কথা বলতে পারো কিনা ধরো, বাক্যের শুরুতে আমরা বলতে চাই যে কালচার শব্দটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কয়েক শতাব্দী ধরে বহুল আলোচিত বিষয়। প্রথম লাইনটা চলে, খেয়াল করে দেখো, তেল ছাড়া যেমন গাড়ি চলে না,
ঠিক তদ্রুপ একটি দেশের তার নিজস্ব সংস্কৃতি ছাড়া ওই দেশটা ভালোভাবে ওই নিজস্ব সংস্কৃতি আঁকড়ে ধরে রাখা ছাড়া একটা দেশ ভালোভাবে চলতে পারে না, এটা জানো তো? নিজস্ব সংস্কৃতি কি, যদি তুমি সংস্কৃতি ইয়ে করো, যেমন ধরো এখানে কি বলো, এখানে আমরা ক্লাসে গেলে নারী পুরুষ সবাই হ্যান্ডশেক করতেছে কোনো ইয়ে ছাড়া, এবং দেখো যে ইয়াতে হাগ, HUG, মানে হাগের একটা, হাগ শব্দটা কি বাংলাদেশে প্রচলিত? হাগ ইয়াটা বাংলাদেশে প্রচলিত কিনা বলো? জি না স্যার। বাংলাদেশে প্রচলিত। কিন্তু ধরো জামাতের আমির আসছেন, এটা ধরো এখানে হিলারি ক্লিন্টনের সাথে হাগ করছেন, উনি কি আর বাংলাদেশে যেতে পারবেন বলো? তাহলে আমাদের দেশে হাগ এটা কি না? আমাদের সংস্কৃতির অংশ না? যে কোন কারোর সাথে টিচারের নাম ধরে ডাকে কি সংস্কৃতি? এখানে টিচারের নাম ধরে ডাকে। তাহলে একটা প্রত্যেকটাই হলো কি বলো, মানে সংস্কৃতি যখন ইয়ে হবে তখন কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো, এরপরে দেখো বলতেছি, এই দেখো, এরপরে এটা বাজওয়ার্ড হিসাবে নিঃসন্দেহে বাজওয়ার্ড, এই লাইনটাও মিলবে। এরপরে আনডাউটেডলি ইট হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য সিরিয়াস অ্যাটেনশন, নিঃসন্দেহে বাংলাদেশি কালচার এটা বড় আলোচনার বিষয়। পত্রপত্রিকাগুলো নিয়ে, পত্রপত্রিকাগুলোতে মানে ক্রোড়পত্র বের করে, প্রচুর পরিমাণে লেখালেখি হয়, অনেক কিছু হচ্ছে, তাই না? রিসার্চার্স, পলিসি মেকার্স। এরপরে নিঃসন্দেহে এটা একটা সিগনিফিকেন্ট পিলার। প্রত্যেকটা দেশের কালচার অবশ্যই এটা সিগনিফিকেন্ট পিলার। যে দেশের সংস্কৃতির মোতায়েন যদি বলছে, যে দেশের সংস্কৃতি যত উন্নত সেই দেশ তত উন্নত। সংস্কৃতি দ্বারা একটা জাতি পরিচিত হয়, তাহলে অবশ্যই এটা একটা পিলারের মতো কাজ করবে। তারপরে নাও উই উইল প্রসিড, এখন আমরা বাংলাদেশি কালচারের ইন ডিটেল আলোচনা করবো। হাওয়েভার আমি বলতেছি কি, যে কোনো বিষয় আসুক, ধরো আসলে সায়েন্স এন্ড রিলিজিয়ন, খেয়াল করে দেখো, তুমি সাজাই ফেললা, ধরো আলোচনার শুরুতে আমরা বলতে পারি সায়েন্স এন্ড রিলিজিয়ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কয়েক শতাব্দী ধরে, কারণ এটা ভিক্টোরিয়ান যুগ থেকে এই সংঘাতটা শুরু হয়েছে সায়েন্স এন্ড রিলিজিয়ন নিয়ে, বহুল আলোচিত বিষয়। গুড। তারপরে সেকেন্ড, এজ এ ভেহিকল, তেল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তদ্রুপ সায়েন্স এবং রিলিজিয়ন ছাড়া দেশ চলে না, এই কথা আমরা না বইলা মাথা পাতারে ঘুরে ফেলবা। As a vehicle is useless without fuel, likewise a country cannot, an underdeveloped country like Bangladesh cannot be run suitably in the absence of scientific development and religious harmony. খেয়াল করে দেখো, সায়েন্স রিলিজিয়ন তুমি সাইন্টিফিক ডেভেলপমেন্ট বানাই ফেলছো এবং রিলিজিয়াস হারমোনি বানাই ফেলছো, ধর্মীয় ইয়া হয়ে গেছে, দেখছো কিনা মিলে গেছে তোমার সাথে। এরপরে দেখো, আমরা বলতে পারি এই যে এটা একটা বাজওয়ার্ড, নিঃসন্দেহে এটা সায়েন্স এন্ড রিলিজিয়নের বহুল আলোচনা এই যে হইতেছে। এবার তুমি এই লাইনটা মিলবে, আনডাউটেডলি ইট হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য সিরিয়াস এন্ড ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আছে, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় আছে, এই যে বিভিন্ন কম্পারেটিভ স্টাডি হচ্ছে, প্রচুর পরিমাণে এটা নিয়ে আলোচনা আছে। এটা সিরিয়াস এন্ড ইনক্লুসিভ অ্যাটেনশন এটা গ্রো করছে। এরপরে নিঃসন্দেহে সাইন্টিফিক ডেভেলপমেন্ট এবং রিলিজিয়াস হারমোনি বিকাম ইনসিগনিফিকেন্ট পিলার। যে দেশে সাইন্টিফিক ডেভেলপমেন্ট আছে এবং রিলিজিয়াস হারমোনি আছে, এই উন্নত দেশের সাথে তাল মিলাতে গেলে অবশ্যই এটা পিলারের মতো কাজ করবে নিঃসন্দেহে। এখন আমরা এই দুইটা নিয়ে আলোচনা করবো। তাহলে হাওয়েভার তোমরা ভূমিকার এমন কিছু লাইন মুখস্থ করে ফেলবা, মনে রাখবা ভূমিকা লেখা ফেলবো উইদিন 3 মিনিটস, এক পেজ লিখে ফেলছো, মনে রাখবা। প্রথম দিকে যদি তুমি টাইমটা কনজিউম করে সময় কমাইয়া, কারণ আমার মূল বিষয় ভিতরে ফোকাস করবো, ভিতরে আরো গবেষণা করবো, ভিতরে টু দ্য পয়েন্টে আমি লিখবো, ঠিক আছে? তাহলে দেখবো যাই গেছে ভূমিকাতে সুন্দর করে 1 পৃষ্ঠা হয়ে গেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। এরপরে তো তোমার আরো টু দ্য পয়েন্টে কথা আসবে, মানে আমি চাচ্ছি যে 3-4 মিনিটে 1 পৃষ্ঠা রেখে ফেলছো, দ্যাট মিনস তুমি অলমোস্ট তোমার কলম শুরু হয়ে গেছে। যখন তুমি লিখতে যাইবা, তুমি বিশ্বাস করো তোমার মাথার মধ্যে কখনোই ছিল না এমন লেখাও তোমার আসবে। তোমার এই জন্য থাকতে হবে কি বলো, টাইম, পর্যাপ্ত টাইম আছে। তাহলে আমি চাচ্ছি যে কিছু বাক্য যদি মুখস্থ করে ফেলো, তখন তোমার ব্রেনটারে কাজে লাগাতে পারবা, ব্রেনটা উন্মুক্ত ভাবে অনেক কিছু চিন্তা করে অনেক বাক্য, অনেক ডেটা তোমার মাথায় আসবে। ওকে, গেল। আর যদি বলো ব্রেনে কিচ্ছু আসে না, ফি আমানিল্লাহ, চোখ বন্ধ করে মুখস্থ করো, ঠিক আছে? বলো যে আমি লিখতে পারতেছি না, তাহলে আর কোনো তোমার এটা ট্যাবলেট, এটাই হলো অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? আর কিছু না, সময় নেই, যা ঠিক আছে? মানে আমি দুর্বল তাদের জন্য বলতেছি, যাদের বলেছে আমি অনেক কিছু লিখতে পারতেছি না, তাই তো। তারপরে 2 নম্বরে হোয়াট ইজ, আচ্ছা 2 নম্বর, আমি যেহেতু আর একটু সময় আছে, আমি তোমার প্রত্যেকটা নিয়ে দাগাই যাই, পরে আমি আগামী ক্লাসে আবারও একটু মনে করাই দেবো, একটা রচনা ধরে ধরে, বিভিন্ন রচনা ধরে ধরে তোমার আলোচনা করবো। 2 নম্বর হলো হোয়াট ইজ গুড গভর্নেন্স। আমি লাইন বাক্য দাগাই দিতেছি, বাক্যগুলো দেখো, 100% সব জায়গার মধ্যে এটা লিখতে পারো। That the issue has become one of the most important subject of concern of the exploration for the contemporary researcher scientists. Of course, এটা লিখবে। এইখানে আমি বলছি
এটার সঙ্গে আমি বলছি দো ইটস ইম্পর্টেন্স হ্যাজ গট ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স ইট ইজ নট ডিফাইন্ড ইন ইউনিফর্ম। অনেক কিছুকেই তোমার ধরো ডেমোক্রেসি, এটা কি কোনো ইউনিফর্ম একক কোন সংজ্ঞা আছে কিনা সেটা বলো। টেরোরিজমের কোনো একক সংজ্ঞা আছে কিনা, এম্পাওয়ারমেন্ট অফ উমেনের কোনো একক সংজ্ঞা আছে কিনা, হ্যাঁ বা না বলো। নাই। আমি এই কথাটাই বলছি, এটা যদিও আন্তর্জাতিক গুরুত্ব আছে তবে এটাকে কোনো ইট ইজ নট ওয়াইড, ইট ইজ দেয়ার ইজ নো ওয়াইডলি অ্যাকসেপ্টেড সিঙ্গেল ডেফিনেশন অফ গুড গভর্নেন্স। এটার কোনো একক সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয় নাই, বরং এটাকে অনেকজন বলছেন বলে। এবং আমি বলছি ইট ইজ এন আমব্রেলা কনসেপ্ট, এটা একটা ভালো কথা বলতে পারো। ডেমোক্রেসি একটা কনসেপ্ট, রুল অফ ল আমব্রেলা কনসেপ্ট, অনেকগুলো কনসেপ্ট মিলে একটা এম্পাওয়ারমেন্ট উমেন আমব্রেলা কনসেপ্ট। সৌদি আরবের এম্পাওয়ারমেন্ট উমেন, নিউজিল্যান্ডের এম্পাওয়ারমেন্ট উমেন, আফগানিস্তানেরটা একরকম হবে না কখনোই। এটা আমব্রেলা কনসেপ্ট প্রত্যেক দিন। ওকে, তাহলে এটা থেকে তুমি নিলাম। এবং এইখানে যে কাজটা করবা, এখানে আমব্রেলা কনসেপ্টের বাংলা কি? আমব্রেলা কনসেপ্ট হলো মানে বাংলায় বলতে পারবো না, কিন্তু অনেকগুলো আইডিয়া যখন একসাথে একীভূত হয় তখন এটার নাম হলো আমব্রেলা কনসেপ্ট। অনেকগুলো কনসেপ্ট, অনেকগুলো আইডিয়া মিলা যখন একটা ছাতা হয়, এম্পাওয়ারমেন্ট উমেন, অনেকগুলো আইডিয়া মিলা একটা আইডিয়াতে দাঁড়াইছে কিনা বলো। এক ছাতার নিচে অনেকগুলো বিষয় আসছে কিনা সেটা বলো। জি স্যার, এম্পাওয়ারমেন্ট মধ্যে নারী শিক্ষা আসছে, নারীর পাওয়ার এক্সারসাইজ আছে, নারীর অধিকার আসছে, তাই না, নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সুযোগ আসছে, মানে অনেকগুলো বিষয় আসছে এখানে। এটা আমব্রেলা কনসেপ্ট। ওকে, ডেমোক্রেসি আমব্রেলা কনসেপ্ট। দেখো, রুল অফ ল আমব্রেলা কনসেপ্ট, মানে অনেকগুলো কনসেপ্ট মিলে যখন একটা কনসেপ্ট দ্বারা এটা আমব্রেলা কনসেপ্ট। ওকে ওকে, তারপরে হলো তো এইখানে তুমি দয়া করে আমি কিন্তু এখানে দেখো আমি ট্রাই করছি কিছু, তোমরা জানি এত এত খুব গুরুত্বপূর্ণ কিছু যেন সংজ্ঞা মুখস্থ করতে পারো। ওকে, প্রত্যেকটারই কিছু রেফারেন্স দেওয়া আছে, এই যে ডেফিনেশন উইথ রেফারেন্স। হ্যাঁ, ধরো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্যেকটারই কিন্তু আমি ট্রাই করছি কিছু কিছু বের করে আইনা দেওয়ার জন্য বিভিন্ন থেকে সংবিধান। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা এখান থেকে নিয়ে নিও অন্তত পক্ষে। কি আছে দুর্নীতি, হোয়াট ইজ করাপশন, করাপশন মানে কি আসলে। ঠিক আছে, এইভাবে করে আর কি। ডান, ঠিক আছে। তারপরে শোন, সংবিধান থেকে সংবিধান নিয়ে কি বললেন? সংবিধান নিয়ে আর কিছু আসবে না এখানে, মানে সংবিধানের মধ্যে একটা যদি বাংলা রচনা আসে, ইংলিশের সংবিধান নিয়ে কখনোই আসে নাই তো। ওইখানেও এম্পাওয়ারমেন্ট সংবিধানের উমেন ব্যাপারে আসলে তো স্যার দেওয়া যাবে। ওকে, 3 নম্বর সংবিধানের কিছু লাইন অনুচ্ছেদ এখানে লিখতে পারি। অফকোর্স আমি বলে রাখি কোন জায়গায় লিখবো আমি বলতেছি। এই যেমন ধরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড 3 নম্বর পয়েন্টে আসো। আবার 3 নম্বর পয়েন্টের মধ্যে 2 নম্বর হলো যদি কোনো ট্রাই করবা এরকম ধরনের কোনো, যারা সমাজ বিজ্ঞানে পড়ছো বা ধরো ডাটা চার্ট নিয়ে আসছো, ধরো নারীর ক্ষমতায়ন বলছো, নারীর ক্ষমতায়নের ক্যারেক্টারিস্টিক, ক্ষমতায়নটা যে সংজ্ঞায়িত করছো, এই সংজ্ঞাটাকে তুমি এম্পাওয়ারমেন্ট উমেন লেখা তুমি চাইলে এরকম ফিগার আঁকিয়ে দিতে পারো, চার্ট আঁকিয়ে দিতে পারো। আমার কথা বুঝছো বিষয়টা? ওকে, মানে সংজ্ঞাটা অ্যানালাইসিস করে তুমি গ্রাফ আকারে দিতে পারো আর কি, সেটা বললাম, এজ ইউ উইশ। তারপরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা জায়গায় বেশি খাবে, তোমার পেজ বেশি লাগবে, এটা একটা সুবিধা। Historical background before delving into the topic, it is needless to say that there is a long historical and outstanding or awful background, খারাপ হলে awful দিবা আর কি, background of good governance। আমি জানি a sight at history will demonstrate us that it did not appear abruptly and did not reach its present stage in a day। আমার জানা নেই যে এটা কোন রচনায় লিখতে পারবে না, আমার একটু কালকে বললো যে এই রচনায় এই লাইনটা লেখা যায় না, এমন কোনো ইস্যু নাই। মনে রাখবা কন্টেম্পোরারি এমন কোনো ইস্যু নাই যে এটাতে এই লাইনগুলো লিখতে পারবা না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি এই বিষয়ের গভীরে ডুব দেওয়ার আগে এই কথা বলতে চাই, এটা একটা দীর্ঘ রোমহর্ষক অথবা হৃদয় স্পর্শী অথবা চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, ইতিহাসের দিকে চোখ বুলালে আমরা দেখি যে এটা হঠাৎ করে আজকের এই দিনে চলে আসে নাই। আমার বলতো কন্টেম্পোরারি ইস্যু একটা টপিকের নাম বলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রুল অফ ল, পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে শুরু করে করাপশন বলো, টেরোরিজম বলো, এমন কোন টপিক আছে কিনা যেটা হুট করে আজকের রচনায় দিয়ে দিছে। তাহলে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাইতে গেলে এবার হইলো কি, এবার হইলো পয়েন্টের মধ্যে এম্পাওয়ারমেন্ট উমেন। আমরা দেখতেছি যে নিউজিল্যান্ডে থেকে শুরু হয়েছে, ওই আদিম বহুত আগে থেকে এম্পাওয়ার করা শুরু হয়েছে, বিশেষত বিংশ শতাব্দীতে শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, খেয়াল করে আমরা দিতে পারি মুক্তিযুদ্ধের মধ্যে নারীদের অবদান আছে,
নারীরা এবার বিশেষত দেশ স্বাধীন হওয়ার পরে এরপরে নারীদের সুযোগ সুবিধা আসছে কিনা বলো, এম্পাওয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটা বলো না, হ্যাঁ বা না বলো, সংবিধান থেকে শুরু করে, ইয়েস নো? জি তাহলে এখানে তুমি Yes, এবার তোমার পয়েন্ট চলে আসলো। তাহলে এবার খেয়াল করে দেখো, আমি আল্লাহর রাস্তায় বললাম এই যে 2টা লাইন লিখলা, এটা যেন তোমার এটা যেন তুমি তাড়াতাড়ি লিখে ফেলতে পারো। এটা 1 স্যার মিনিটে লেখো, এবার 3 মিনিট ভাইবা তোমার নারীর ক্ষমতায়নের ইতিবৃত্ত নিয়ে একটু কথা বললা। 1 মিনিটেই বাক্যটা লিখলা, 2 মিনিটে, আর 3 মিনিট তুমি নিজে ভাইবা আর 2-4টা টু দ্য পয়েন্ট আরো অ্যাপ্রোপ্রিয়েট করে ফেললা। আন্ডারস্ট্যান্ড? স্যার গুড গভর্নেন্স এর কি এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি লিখবো? এই প্রথম বলো গুড গভর্নেন্স কি, গুড গভর্নেন্স এর ক্ষেত্রে কি এই লাইনটা চলে কিনা বলো। আচ্ছা, গুড গভর্নেন্স চালু হতে ওই যে আমি বলছি গুড গভর্নেন্স চালু হতে, শোনো আমি বলে রাখি, তুমি এই ইতিহাস চর্চা করতে গেলে চলে যাবে সক্রেটিস, এনশিয়েন্ট গ্রিক এবং ইয়ার মধ্যে ছিল অধিকাংশ টপিক, এই জন্য আমি প্লেটো নিয়ে এসেছি। সক্রেটিস, প্লেটো না বলে এরা এই বিষয়ে নিয়ে কথা বলছিল প্রথম। ইয়েস না বলো, গুড গভর্নেন্স টভার্নেন্স এগুলা নিয়ে, জি এগুলা স্যার। পক্ষে অথবা বিপক্ষে। কোরাসন এগুলা এই যে কৌটিল্য আছে না, এরাও কিন্তু বলে গেছে কোরাসনের বিরুদ্ধে। তুমি চিন্তা করো প্রাচীন কোন কথাটা মনে পড়ে, এরপর ব্রিটিশ আমলের কথা মনে পড়তে পারে তোমার, পাকিস্তান আমলের কথা মনে পড়তে পারে, তারপরে তোমার বাংলাদেশ স্বাধীনতার ইমিডিয়েট পরের কথাটা মনে পড়তে পারে। তুমি চিন্তা করবে ওই ধাপে ধাপে নিয়ে আসবা, যেই টার্মটাই আসো পিছনে কোন কথাটা তোমার মনে পড়ে। তাহলে হয় তোমার মনে পড়িরা যে চিন্তা করে ভাবনাটা লিখবা তুমি, এই ভাবনার জন্য সময় রেখো। কিন্তু বলবা এই বিষয়ের গভীরে প্রবেশ করার আগে আমি একটা কথা বলতে চাই, এটা একটা সুদূর প্রসারী রোমহর্ষক ইতিহাস আছে। ইতিহাসের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি, আমরা বুঝি যে এটা হঠাৎ করে আজকের দিনে হঠাৎ আবির্ভূত হয় নাই। এরপরে আমরা চলে গেলাম সক্রেটিসের আমলের কথা। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ওকে, স্যার এই টপিক গুলো কি লেখে তারপর ভিতর পয়েন্ট আঁকায় দিব, যেমন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা লেখে তারপর এটা নিচে টপিক পয়েন্ট আঁকায় দিব। হ্যাঁ, লেখার পরে বাকিটা তুমি এই পয়েন্টের রচনার উৎপত্তিগত দিক নিয়ে আলোচনা করবো। এই 2টা লাইন মুখস্থ লিখবা, এরপর তুমি বানাই লিখো। ওকে, স্যার বলতে না চাইছি স্যার, স্যার মানে হিস্ট্রিক্যাল মানে এই যে ব্যাকগ্রাউন্ড নীল রঙের যে যেভাবে লিখছেন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো এটা লিখে তারপরে ব্যাকগ্রাউন্ড লেখা শুরু করবো কিনা? আচ্ছা এইটা আমি বলে রাখি। এখন এই একটা প্রশ্ন উত্তর দিয়ে রাখি, রচনার ক্ষেত্রে তুমি করবা কিনা, কি করবা কিনা বলো। রচনার ক্ষেত্রে পয়েন্ট দিবা কিনা লেখা রাখো। যদি রচনাটি ভালো পারি এবং ভালোভাবে আমি করতে পারছি, ভালোভাবে আমি ফোকাস করতে পারবো, তাহলে পয়েন্ট আকারে লিখবো। আর যদি চোরামি করার আশঙ্কা থাকে, চোরাই মানে অর্থাৎ ভালো নাই, তাহলে প্যারা প্যারা আকারে লিখবো। আমি আবার বললাম, যদি ধরো পয়েন্ট বেসড একটা রচনারে 8-10টা পয়েন্টে ফোকাস করে আমি রচনাটারে ডেভেলপ করতে পারবো, তাহলে পয়েন্টের নাম উল্লেখ করে লিখবো। আর যদি আমার কাছে অসৎ উদ্দেশ্য থাকে, যে আমি ভূমিকা যা লিখছি এটা উপসংহারের আগে দিয়ে আবার একটু লিখবো, ডেসক্রিপশনে যা লিখছি এই লাইনগুলো আবার এখানে নিয়ে একটু যোগান দিতে হবে। বুঝছো কিনা বিষয়টা? এবং আমি হ্যাঁ স্যার হয়তো এত মনোযোগ দিয়ে পড়বে না, তখন তুমি নাম প্যারাগ্রাফ করে লিখবা। আর যদি ভালো লেখার মানে সুযোগ থাকে ইনশাল্লাহ থাকবে, তখন আমরা পয়েন্ট উল্লেখ করে লিখবো। ওকে, তো রচনা 2ভাবে লেখা যায়, উইথ পয়েন্ট, উইদাউট পয়েন্ট। আগের রচনা ছিল ক্লু ছাড়াও আছে, ক্লু সহ আছে, পয়েন্ট দিয়েও লেখা যায়, পয়েন্ট ছাড়াও লেখা যায়, দুইটাই বৈধ। ডান? হ্যাঁ, তারপরে আছো কই কত নম্বর বলো। তাহলে স্যার এই পয়েন্ট গুলো দিব না স্যার? হ্যাঁ, পয়েন্টের নাম দিবা, এখানে পয়েন্টের নাম উল্লেখ করবা। আর প্রয়োজন অনুযায়ী পয়েন্ট পরীক্ষার হলে বলে দেবে যে বলতেছি পয়েন্টের স্যার নামটা কি আপনি দেওয়া যেগুলো উচিত। দিচ্ছেন আর কি স্যার, স্যার হ্যাঁ, আপনি পরীক্ষা যেগুলো দিচ্ছেন এগুলো দিব না, এগুলো দিবা দিবা দিতে পারবো? দিতে পারবা, কিন্তু ভূমিকাতে প্রিফেস লিখবা না, উপসংহারে কনক্লুশন লিখবা না, ঠিক আছে? প্রিফেস শব্দটা না লিখে আর তুমি রচনা বাকিগুলো শুরু স্যার করবা দিতে পরীক্ষা পারবো? দিয়ে, ঠিক আছে? আর বাকি পয়েন্টগুলো দিবা, স্যার বাকিগুলো দিয়ে বাকিগুলো দিবা। আরো সংযোজন পরিবর্তনটা তোমার কাছে, বিষয়টা বুঝছো তো? হুবহু এরকম লিখবা নাকি পরিবর্তন করার মানে দরকার আছে, তুমি তোমার কাছে দিবা, মানে পয়েন্ট দিয়ে এগুলো লিখবা। কমন যেগুলো আছে স্যার এগুলো তো দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট কমন গুলো দিবা, আরো কি কি পয়েন্ট সংযুক্ত করবে এটা তোমার কাছে। তাহলে আমি এটা পরের পয়েন্ট আসে না, রাখো। তো এরপরে বললাম যে আমি বললাম যে এখানে আমরা এরপরে বললাম যে এখানে এটার অনেকগুলো এলিমেন্টস আছে, শাখা প্রশাখা আছে, ক্লাসিফিকেশন ডিভিশন আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অনেকগুলো গোল আছে, রোল অফ ল এর বেশ কিছু ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক আছে। তুমি এগুলা ক্যারেক্টারিস্টিক ক্রাইটেরিয়া ক্লাসিফিকেশন ডিভিশন যদি থাকে সেখানে আমরা লিখবো। স্মার্ট বাংলাদেশ যে বলছে, স্মার্ট বাংলাদেশে কয়েকটা স্তর আছে, প্রত্যেকটারে কোন স্টেজ ক্লাসিফিকেশন ডিভিশন যদি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ডান?
তারপরে প্রেজেন্ট সিচুয়েশন, এই যে বলবো দেয়ার ইজ নো ডাউট দ্যাট বাংলাদেশ ইজ এ মডার্ন ডে সাকসেস স্টোরি, এ ফার ক্রাই ফ্রম হেনরি কিসিঞ্জার্স লেভেল অফ বাস্কেট কেস। তুমি যদি প্রেজেন্ট সিচুয়েশন হয় ভালো হইলে এটা দিয়ে বলতে পারো যে হেনরি কিসিঞ্জার ভালো হইলে, ধরো ইয়ে আসছে তোমার কি বলে না, এই ধরো এলডিসি থেকে উত্তরণ, তখন আমরা বলতে পারি অবশ্যই এখন বাস্কেট কেস এনে বাংলাদেশ অনেক দূর আগে গেছে। একটা সময় বাংলাদেশকে স্বাধীনতাকে অর্থহীন বা মূল্যহীন বা বাংলাদেশ কদিন পর ধ্বংস হয়েছে, এই জন্য বাংলাদেশকে বাস্কেট কেসের মধ্যে নিয়ে ফেলছিল হেনরি কিসিঞ্জার। বাংলাদেশ এগুলো থেকে বের হইয়া বাংলাদেশ একটা চমকপ্রদ উদাহরণ তৈরি হয়েছে, এটা বলতে পারো। এরপরে খেয়াল করে দেখো এখানে এটির সেটা আমি কালকে অ্যানালাইসিস করে দেবো, এগুলোতে তো এগুলো আমি একটু পড়ে বুঝিয়ে দেওয়া দরকার। খেয়াল করে দেখো, ওকে, কালকে আমার একটু সময় দেওয়া দরকার এটার উপরে। তারপরে খেয়াল করে দেখো আমি যেগুলো বলছি তাহলে এটা এই যে এইখানে যে ভূমিকা বলে দিচ্ছি খেয়াল করে দেখো, এইটা সব জায়গার মধ্যে অধিকাংশ রচনার মধ্যে লিখতে পারবা। ইন এ মডার্ন ওয়েলবিং স্টেট দ্য সিগনিফিকেন্স ইনফ্লুয়েন্স অফ গুড গভর্নেন্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট এম্পাওয়ারমেন্ট অফ উমেন ইন এ সোশ্যাল পার্সোনাল ন্যাশনাল সিভিক লাইফ ইজ ইমেন্স ইমেজারেবল। তাহলে আমার তো মনে হয় যে ধরো এইটার অনেক রচনার মধ্যে তুমি এটা লিখতে পারবা, এটা যে একটা আধুনিক কল্যাণ রাষ্ট্রের মধ্যে এটার গুরুত্ব অপরিহার্য, অনেক মানে অপরিমেয়। ঠিক আছে, এরপরে আমরা এটা অনেকগুলো ইফেক্ট আছে আছে, এগুলোতে তুমি এই ডেটা চার্ট দিতে পারবা, অথবা এখানে খুব ভেবেচিন্তে কিছু পয়েন্ট আমরা লিখে দেবো। পয়েন্টের নাম কি লিখবা, পয়েন্টের শুরুতে কি লিখবা, এগুলো আমি এখানে এই অংশটা মাস্ট মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওকে, সেকেন্ড। এরপরে নাও উই উইল মেনশন দ্য নেম অফ সাম কান্ট্রিজ। এখন আমি কয়েকটা দেশের নাম বলবো যেগুলা করাপশন দ্বারা আক্রান্ত, যেগুলোতে ক্লাইমেট চেঞ্জের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে যেগুলো টেরোরিজমের দ্বারা আক্রান্ত, এরকম কিছু তুমি দেশের নাম উপস্থাপন করে দিলা, এবং এইগুলা ধুকছে অথবা এই দেশগুলা ব্লু ইকোনমির কারণে সমৃদ্ধ হয়েছে এবং কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্টের ইয়ে করছে, উন্নতি লাভ করছে, দ্যাটস ওকে বলবা। তারপরের পয়েন্ট হলো, খেয়াল করো এই লাইনটা একজন পড়ে শোনাও, আমি বলতেছি 1000% লিখতে পারবে ইনশাল্লাহ সব যে কোনো রচনার মধ্যে। বাংলাদেশ সরকারের অব্যাহত বাংলাদেশকে উন্নয়ন করার জন্য বাংলাদেশে, দেখো একটু লাইনটা পড়ে শোনাও তো একটু। লাইনটা পড়ে শোনাও। Despite the continued efforts of Bangladesh to enhance the quality of governance in the country, it is still suffering, among other things, from numerous insufficiencies and complexities, both structural and non-structural. At আচ্ছা, present, তাহলে some of the এটা মানে হলো, শোনো, ডেসপাইট দ্য কন্টিনিউইং এফোর্টস অফ বাংলাদেশ টু এনহান্স দ্য কোয়ালিটি অফ গভর্নেন্স। অনুবাদ তো জানো যে তুমি অনুবাদটা, এই বাক্যের অনুবাদ কোন জায়গা থেকে শুরু করতে হবে, ইট যেহেতু সাবজেক্ট ইটের আগ থেকে অনুবাদ করতে হবে, তাই না? তাহলে দেখো, দেশে গভর্নেন্সের মান সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টা থাকা সত্ত্বেও, অর্থাৎ সুশাসন, রোল অফ ল, এগুলা, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তারপরে কি বলো ন্যাশনাল ইউনিটি, যত ভালো দিক আছে এগুলোকে ইমপ্রুভ করার জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা থাকা সত্ত্বেও এটি কাঠামোগত অকাঠামোগত উভয় দিক থেকে নানাবিধ জটিলতা এবং অপর্যাপ্ততায় ভুগছে। সত্য কথা। তাহলে পজিটিভ। আর নেগেটিভ হলো বাংলাদেশ এটা দমন করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সলভ করার জন্য বাংলাদেশ সরকারের অব্যাহত চেষ্টা থাকে সত্ত্বেও এটি কাঠামোগত অকাঠামোগত উভয় দিক থেকে নানাবিধ অপর্যাপ্ততা এবং জটিলতায় ভুগছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? এখন বলবা চ্যালেঞ্জ গুলা কি কি। যেমন ওভার পপুলেশন একটা চ্যালেঞ্জ, তুমি এখানে দেবা। যেমন অপটিমাম পপুলেশন ইজ এ বোন, ওভার পপুলেশন ইজ এ ব্যান, এগুলো তুমি একটু দেখে নাও। ওয়াইড রেঞ্জ অফ করাপশন, করাপশন একটা বড় প্রতিবন্ধকতা, বড় চ্যালেঞ্জ। ভালোটার পিছনে চ্যালেঞ্জ, খারাপটার পিছনে কারণ, তাই না? তারপর হলো কনফ্রন্টেশনাল পলিটিক্স, কথায় কথায় আমরা ভাঙচুর করে ফেলতেছি, তাই না? কথা বললেই ভাঙচুর, বিশ্ববিদ্যালয় ভেঙে, নিজের জিনিস নিজে ভেঙে ফেলতেছি। কনফ্রন্টেশনাল পলিটিক্স প্রেক্ষাপট দিয়ে আছে। হ্যাঁ, তারপরে ল্যাক অফ স্ট্রং সিভিল সোসাইটি, তাই না? মানে এখানে সিভিল সোসাইটির ঘাটতি, এডমন্ড বার্কের কোটেশন দেওয়া আছে। তারপরে ইনএফিসিয়েন্সি অফ বিউরোক্রেসি, আমলাতান্ত্রিক দুর্বলতা, আন্ডার ডেভেলপ হিউম্যান রিসোর্সেস, অদক্ষ মানব সম্পদ, প্রচুর রেফারেন্স দেওয়া আছে। বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা হলো 125 কোটি মানুষ, হলো কি বলো, 125 কোটি মানুষ প্রবাসে বাস করে। আর 1,25,00,000, সরি ভাই মিস্টেক, 1,25,00,000 প্রবাসী। সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক দেশে এত মানুষ নাই, কিন্তু তাদের মধ্যে এক্সপার্ট হলো 2%। তাহলে ফলে তুমি
তাহলে কেমনে ইয়ে হবে বলো? চিন্তা করো, বাংলাদেশ থেকে সৌদি আরব লোক যাইতেছে, তুমি উমরা করতে যাও, যাই দেখবে যে এই ধাক্কাইতেছে ক্লিনার সব, আর দেখবে যে এই যে কাবা ঘরের উপরে দাঁড়ায় আছে কারা আছে সেটা দেখো, বড় বড় কোন দেশের লোকেরা, বুঝছো কিনা? বড় বড় ওই যে প্ল্যান্ট ডিজাইন গুলা করতেছে, বড় বড় আর্কিটেক্ট ইয়েগুলা তৈরি করছে, ক্লক টাওয়ার তৈরি করতেছে কারা? এখানে পিছনে এদের বেতন কত, আর ওই যে ক্লিনারের বেতন কত, তাই না? বাংলাদেশের শ্রমিক যাইতেছে মানে হলো অনিয়ন কাটার, দুম্বা চড়াইবো এগুলা। তো ফলাফল কি? এই যে আমরা কাঙ্ক্ষিত রেমিটেন্স পাইতেছি না, আন্ডার ডেভেলপ, এগুলো প্রতিবন্ধকতা। ঠিক আছে? নেপোটিজম, ষড়যন্ত্রীতি, মিসট্রাস্ট এন্ড নন কনফিডেন্স ইন লিডারশিপ, ইম্প্রপার এন্ড নন অবজারভেন্স অফ ল, প্রপার এডুকেশন সিস্টেম, তাই না? অনেক বড় ঘাটতি। বাউন্ডলেস পভার্টি, সব জায়গার মধ্যেই তোমার কি বলে, এটা একটা বড় ঘাটতি। দ্য আর্থ ইজ যে কবিতা কোটেশন কিভাবে দিবা? দ্য আর্থ ইজ প্রোজাইক ইন দ্য রেলম অফ হাঙ্গার, দ্য ফুল মুন সিমস এ পিচ অফ ফ্রাইড ব্রেড, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে এলিয়ট বলছিল, এ ম্যান নেভার ক্যান বি ওয়াইজ উইথ এন এমটি স্টমাক। আমি যখন কাপ্তাইতে চাকরি করতাম, বুঝছো, ওই বাংলা গত সরকার কি করছিল জানো? বজ্রপাত নিরোধন, বজ্রপাত তো বাংলাদেশ এটা জাতীয় ইয়া, তাই না? বজ্রপাতের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে কি? তালের শ্বাস লাগান, তালের চারা লাগানোর জন্য, তাই না? তারপরে আমরা দেখি তো, আমি কমিটির মধ্যে আমিও ছিলাম, তো কিছু তালের শ্বাস লাগাইয়া দেখি যে কিছু কয়েক মাস পরে দেখি কিছু উঠছে কিছু উঠে নাই। ঘটনা কি? আমি আর নাজির স্যার মিলে একটা মানে ঘুরতে গেছি যে কাহিনী কি। পরে দেখলাম কি জানো, এক ছেলে এই তালের শ্বাস যেগুলো লাগানো হয়েছে না, তালের শ্বাস কাইটা ভিতরে তালের ওই যে গাছ লাগানোর পর একটা ইয়া হয়, মজার জিনিস হয় ভিতরে, শ্বাসের টাইপের। দেখছো কিনা কখনো? জি জি স্যার, স্যার, খাইছি খাইছি অনেক। অনেক। তাহলে ক্ষুধার রাজ্যে পৃথিবী কতময়, তাহলে বজ্রপাত কি বসে থাকবে? তালের শ্বাস নিয়ে যাচ্ছে। তাহলে তুমি এবার বুঝা দেখেছো বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, ওকে। স্যার ওইটা অনেক মজা স্যার। হ্যাঁ, মজা। তাহলে এখন বজ্রপাত কেমন টাকা পাবো বলো? তাহলে ইজ বাউন্ডলেস পভার্টি। তাহলে সব কিছুর পিছনে প্রতিবন্ধকতা, সব কিছুর পিছনে। ঠিক আছে, তুমি ডাটা দিলা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অনেক জায়গার মধ্যে এটা একটা প্রতিবন্ধকতা। ওকে, এরপরে টেকনোলজিক্যাল গ্যাপ, নেগেটিভ অ্যাটিটিউড, এরপরে এইভাবে করে আমি দেখো, এরপরে ল্যাক অফ মোরাল এডুকেশন, উইক ইনফ্রাস্ট্রাকচার। প্লিজ, এখানে প্রায় 10-12টা, তুমি 10-12টা চ্যালেঞ্জ আলোচনা করবো। আমি কিছু ব্যাখ্যা সহ দিছি, কেউ ব্যাখ্যা ছাড়া দিছি। তুমি এরকম প্রত্যেকটা চ্যালেঞ্জ বলে ফেলবা, কারণ বা চ্যালেঞ্জ গুলো অ্যানালাইসিস করবা। ওকে, তারপরে কারণ বা চ্যালেঞ্জের পরে আমি বলবো টু ওভারকাম দিস এক্সিস্টিং ক্রাইসিস। খেয়াল করো, অথবা এই গোলটাকে ইয়ে করার জন্য, হ্যাঁ, in a more dynamic and desirable manner, the government has set out a number of holistic approaches. অনেকগুলো অ্যাপ্রোচ নিছে, কতগুলো শর্ট টার্ম মেয়াদ নিছে, কতগুলো ইয়ে নিছে। কি কি উদ্যোগ নিছে সরকার, এগুলা তুমি দয়া করে 1, 2, 3 দিয়ে তুমি লিখে ফেলবা। ঠিক আছে? এরপর রিকমেন্ডেশন হলো ইমপ্রুভমেন্ট অফ গুড গভর্নেন্স। এগুলো খুব সুন্দর ভূমিকা, প্রত্যেকটা পয়েন্টের ভূমিকাতে আমি সুন্দর কথা বলে দিছি। ইমপ্রুভমেন্ট অফ গুড গভর্নেন্স কি বলো, ইজ এন এসেনশিয়াল নিড ফর কান্ট্রিজ গ্রেটার ইন্টারেস্ট। দেশের বৃহত্তর স্বার্থে গুড গভর্নেন্স উন্নতি করতে হবে, পার্লামেন্ট ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে হবে, নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে কি বলো, শিক্ষার এনভায়রনমেন্ট ক্লিয়ার করতে হবে, জলবায়ু চ্যালেঞ্জ গুলার সমাধান করতে হবে, বা প্রপারলি উদ্যোগ নিতে হবে, এরকম আর কি। এরপরে টু মেক দ্য কান্ট্রি enriched of good governance, citizens of all classes should be responsible, accountable, dutiful, এরকম অনেক কথা বলা আছে। এরপরে কি কতগুলা পাশাপাশি কতগুলা এই আপনি ইয়া মাইনে নিয়ে চলতে হবে, কি কতগুলা নিয়ম, কতগুলা পরামর্শ শুনতে হবে। কি দেখো, এই যে এক্সাম রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলস। অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল মানে কি? প্রশাসনিক সংস্কার করবেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন অপরাধীকে। দেখো, সব জায়গার মধ্যে এই পয়েন্ট গুলা দিবা। প্রশাসনিক সংস্কার, যে কোনো কথা বললে তুমি সমাধান দিবা প্রশাসনিক সংস্কার। তারপরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন যারা মিসক্রিয়েন্টস তাদেরকে। তারপরে জনমনের সচেতনতা জায়গায় তুলতে হবে। তারপরে শিক্ষা ব্যবস্থাকে আপ টু ডেট করতে হবে। মিডিয়াকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, মিডিয়ার ভূমিকা দিয়ে দিবা, এবং চার্জ দিয়ে দিবা। তারপরে পিপল দেমসেলস, জনগণ নিজে সচেতন হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টি করাপশন কমিশন গঠন করতে হবে। অফিস অফ অম্বাডসম্যান, ন্যায়পাল গঠন করতে হবে। ফেস টু ফেস টকের আলোচনা করতে হবে। রুল অফ ল এর আলোচনা, রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। অপোজিশন পার্লামেন্টকে ইফেক্টিভ করতে হবে। অপোজিশন পার্টিকে কি করতে হবে বলো, কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে হবে। এরপরে চাহিদা মাত্রই মানুষ সেবা পাবে, সেই সিস্টেম করতে হবে। পলিটিক্যাল কালচারকে এনরিচ করতে হবে। বে অফ বেঙ্গলকে এবং কোস্টাল এরিয়াকে কি করতে হবে বলো, পাও ওই যে ডক্টর ইউনূসের মতো কথায় কথায় বে অফ বেঙ্গলে চলে যাবে। ঠিক আছে? তো এখন এই তুমি কি
সব পরামর্শ যে কোনো রচনায় দিবা নাকি বুঝে শুনে ইয়ে দিবা? এম্পাওয়ারমেন্ট ওমেন আসলে কি আমি বলবো বে অফ বেঙ্গল এন্ড কোস্টাল এরিয়াস ক্যান বি পাওয়ার হাউস, নারী ক্ষমতায়নের সাথে বে অফ বেঙ্গল যায়? স্যার তবে এই যে আপনার এই আপনার বে অফ বেঙ্গল কিন্তু নারী ক্ষমতায়নের একটা প্রভাব ফেলে, কারণ নারীরা কিন্তু ওই যে কোস্টাল এরিয়াতে মানে গর্ভপাত দ্রুত হয়ে ওরে যাচ্ছে, এটা এত কিন্তু দূরে নিয়ে ক্ষতিকর। ফেলায় না, না দরকার নেই। আমি বে অফ বেঙ্গল কি দরকার আছে? তুমি নারী ক্ষমতায়নে তুমি দাও যে নারীর ক্ষমতায়নের মধ্যে দাও যে রোল অফ ল দাও, রোল অফ ল প্রিকন্ডিশন, আইনের শাসন ইয়ে করো। নারীর ক্ষমতায়নে দাও পিপল দ্যামসেলফ শুড বি অ্যাওয়্যার, এটা দাও। নারীর ক্ষমতায়নে দাও আওয়ার মিডিয়া শুড, বুঝো না এই বিষয়টা? যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিবা। ক্লিয়ার? ওকে। জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন, এটা তো নারীর ক্ষমতায়নের মধ্যে। এরপরে অন দা হাই মোরাল স্ট্যান্ডার্ড, প্রত্যেকের মানে মানসিক মোরাল স্ট্যান্ডার্ড হাই হওয়া দরকার। মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার, এটা দেওয়া যেতে পারে। দেয়ার শুড বি এ ব্যালেন্স এমং অল দা ইনস্টিটিউশন, সবার মধ্যে একটা ব্যালেন্স, এটা দরকার নাই। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস, জাস্টিস শুড বি। তাহলে এখানে প্রায় দেখো প্রচুর পরিমাণে অনেকগুলা কি দেওয়া আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কে কাজে লাগাইতে হবে। বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উপর দিয়ে যাইতেছে, জানো তো? তরুণ প্রজন্মের সংখ্যা বেশি, মানে কর্মক্ষম লোকের সংখ্যা বেশি, এটা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো এই গোল্ডেন অপরচুনিটিটাকে কাজে লাগাইতে হবে, এটা বলবা। ঠিক আছে, দেয়া আছে এখানে। আরো আছে টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট ইন প্রাইভেট সেক্টর। তুমি দয়া করে আল্লাহর হস্তে এখানে প্রায় ব্যাখ্যা ছাড়া দেয়া আছে 28টা, আরো দেয়া আছে 45টা, আর ইয়া দেয়া আছে কি বলো 27টা। সব মিলা প্রায় 60-70টার মতো সুপারিশ দেয়া আছে। যেই কোনো বিষয় আসুক, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে নিছে, এই ধরনের চুরি প্রতিহত করতে কি করা উচিত? হ্যাঁ, এক্সাম্পলারি পানিশমেন্ট, যারা ইয়ে করছে তাদেরকে ঝুলিয়ে রাখেন বাংলাদেশ ব্যাংকের সামনে। এরপরে মিডিয়াকে সোচ্চার ভূমিকা পালন করতে দেন। এরপরে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। যে কোনো কথা বললেই তুমি এই কমন কোটেশন গুলো থেকে ফিল্টার করে রিকমেন্ডেশন গুলা বসাইবা। এই জন্য এগুলারে হোমওয়ার্ক করা উচিত। সুন্দর করে নোট করে মুখস্থ করে ফেলো। যেই কোনো বাংলাদেশের অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেখানে আসুক, তুমি এই ধরনের সুপারিশ কতগুলো মুখস্থ করে ফেলবা। আন্ডারস্ট্যান্ড? এটা জানো তো, বাংলাদেশ অ্যাফেয়ার্স কিন্তু সুপারিশ আসে, বাংলা রচনায় সুপারিশ আসে না বলো? চ্যালেঞ্জের পরে তো সুপারিশ দিতে হয় নাকি? জি স্যার। এরপরে আমরা বলবো যে শেষে সমাপনীটা খুব সুন্দর করে লিখে দিছি, আমি কালকে আরেকবার আলোচনা করে দেবো। সমাপনীটা পৃথিবী, এখানে আমি বলছি উপরোক্ত ফ্রম দ্য লং এন্ড ভিভিড ডিসকাশন, উপরোক্ত প্রাঞ্জল আলোচনার পরে এই কথাটা বলতে পারি কি বাংলাদেশ এই বিষয়টা একদম খুব সহজে পৃথিবীতে খুব কম এটাকে পরিপূর্ণভাবে দুর্নীতি মুক্ত করে ফেলতে পারবেন, একটা দেশ পরিপূর্ণভাবে গুড গভর্নেন্স হয়ে যাবে, এই কথা বলা কঠিন। প্রথম লাইনে বলা হয়েছে পৃথিবীর খুব কম দেশে আছে পরিপূর্ণভাবে গুড গভর্নেন্স অর্জন করছে, পরিপূর্ণভাবে করাপশন মুক্ত হয়ে গেছে, এরকম খুব কম দেশে আছে। তবে আমরা আশাবাদী হিসাবে আমরা বিশ্বাস করি, বুঝছো, যে আমরা যে উপরে পরামর্শগুলো দিছি এগুলা মাইনা চললে বাংলাদেশ এম্পাওয়ারমেন্ট উইমেনের মডেল কান্ট্রি হবে, করাপশন মুক্ত দেশ হবে, টেরোরিজম মুক্ত দেশ হবে, ক্লাইমেট চেঞ্জ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, তারপর কি বলো পার্লামেন্ট ইফেক্টিভ হয়ে গেছে, উপরের পরামর্শগুলো মাইনা চললে হবে, এরকম বলতে পারো। সারা বিশ্বে এটা নিয়ে আলোচনা চলতেছে, এভাবে করে অনেক কথা বলা আছে। যে এরপরে শেষে বলছি অল পিস লাভিং পিপল, সব শান্তিপ্রিয় মানুষ এটা চায়, অথবা কোনো শান্তিপ্রিয় মানুষ এটা চায় না। অল দ্য এনলাইটেন পিপল, সব আলোকিত মানুষের এগিয়ে আসা উচিত এই বিষয়টাকে ইমপ্রুভ করার জন্য, সলভ করার জন্য, অথবা কে ডেমোলিশ করার জন্য। আদারওয়াইজ আওয়ার ফিউচার জেনারেশন উইল নট ফরগিভ আস ফর আওয়ার ড্রেডফুল কি বলো ইনডিফারেন্স। আনলে আমাদের এই উদাসীনতার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। তাহলে শেষে একটা আমরা কোটেশন দিয়ে দেবো, কোটেশন দিয়ে সমাপ্ত করে দেবো। তাহলে এখানে বিভিন্ন ওকে, ঠিক আছে। আগামী ক্লাসে শুক্রবারের ক্লাসটাতে দেখো বিভিন্ন রচনা ধরা আমরা কি করবো বলো। রচনাটা তোমার তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলো বিশেষত ধরে তোমার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা আর কি। তাহলে তোমার হোমওয়ার্ক হলো, হোমওয়ার্কটা একজন বলো গুরুত্বপূর্ণ লাইন যেগুলো পড়া তুমি মোটামুটি মুখস্থ করে হলো, ঠিক আছে। আমার হোমওয়ার্ক কি দিলাম, কাজ দিলাম কি বলো, রচনার যেই লাইনগুলো মুখস্থ, আমি আবার বললাম ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে পুরোপুরি ছেড়ে দিও না, একটা পরামর্শ। পরীক্ষার হলে যে দেখবা যে যদি বাই চান্স বিপরে পড়ে দেখবা যে চাপে থাকলে ফ্রি হ্যান্ড রাইটিং আসে না, এটা আমি বাস্তব প্রমাণ। তোমরা কেউ আমার সাথে এই কথা স্বীকৃতি দিবা, যদি চাপে করে দাও তুমি দেখবে যে মানে লিখতে পারতেছো না। জি স্যার, পারা জিনিসও তার মনে আসে না। এই জন্য হাতের পাঁচ হিসেবে এটা রেখা যাও। আমি জানি আমি বলি না এটা লিখতে হবে, এটা হাতের পাঁচ ব্যাকআপ। যদি দেখি যে আমি ধরো আল্লাহ না করো 40 মিনিট টাইম আছে তোমার, কি করবা তো? তখন তো আমার পৃষ্ঠা পুরোই উপরে ভাই,
তখন এগুলা মুখস্থ ডেলিভারি দিয়ে আসো। হয়তো 2, 4, 5 নম্বর কম পাইলেও যে স্যার যা লিখছি আলহামদুলিল্লাহ নির্ভুল লিখছি, কোনো বাক্যটা ভুল নাই স্যার, ঠিক আছে, এবং বায়োবি কথা লিখছো। এরপরে মাঝে মধ্যে ধরো 20 মিনিটে ধুমাইয়া মুখস্থ লিখবা, শুধু সাবধান সাবান করে মুখস্থ বাক্যগুলো লিখবা, আর মাঝখান দিয়ে চিন্তা চিন্তা করে যা যা ঢুকানো যায় ঢুকাইবা চাপে পড়লে। আর নইলে যদি তুমি এই কাজ করো, লিখতে পারো নাই, পৃষ্ঠা ঘুরে আসতে পারো নাই এবং 4-5 পৃষ্ঠা লিখছো, তুমি আর ওই যে আওয়ার ফিউচার জেনারেশন উইল নট ফরগিভ আস ফর আওয়ার, এই উদাসীনতার জন্য, এই গাফিলতির জন্য, এই ভুলের জন্য তোমার ফিউচার জেনারেশন, হ্যাঁ, হইতা হইতা কি বলো, বড় একজন ক্যাডার অফিসার, ধরো হয়ে গেছো নিম্নপদস্থ কর্মকর্তা, হইতে পারতাম 9ম গ্রেডের অফিসার, হয়ে গেছো 14তম গ্রেডের অফিসার। ফিউচার জেনারেশন তোমার ক্ষমা করবে না, বলতে পারতো আব্বা ইস রচনাটা ভালো দিলে আমি, আমার বাপ এইটা হইতো, স্কুলে গেলে একটু বড় সম্মান টমান দিত। বাংলাদেশে কিন্তু এগুলোর গুরুত্ব আছে, তাই না? এখানে এগুলো নাই, মানে সোশ্যাল ইস্যু গুলা। ধরো ইউনুর ছেলে যদি একই ক্লাসে পড়ে আর মুদি দোকানদারের ছেলে যদি একই ক্লাসে পড়ে, দুজনের মধ্যে একটু ডিফারেন্ট, আমরা একটু বৈষম্য করি, টিচাররাই তো করি, ঠিক বলছে কিনা বলো? জি স্যার, হয় এটা। তাহলে ফিউচার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমার বলতে পারতো আমার আম্মা তো এই কলেজে লেকচার হইতে পারতো, কিন্তু হয়ে গেছে এখন কি বলো, বেসরকারি প্রায় কিন্ডার গার্ডেনের টিচার, স্যারের জারি গায়ে প্রত্যেকদিন। এসে আমার একটু যদি আপনি রচনাটা ভালো করে লিখতেন তাহলে মনে হয় বাক্যটা ফেলে দিত, ঠিক আছে? তাহলে কোনো মতে ইংলিশ পরীক্ষা খারাপ করা যাবে না, স্যার এভাবে বললেন না। আমার ফিউচার প্রজন্ম আমার এই গালাগালি করবে, ঠিক আছে? স্যার ইনশাআল্লাহ। স্যার স্যার রচনা শুরুতে আপনার পেজ লিখতে হবে। নয় হতাশ, তুমি হতাশ হওয়ার কোন সময়? তো এই যে বলছে ফার্স্ট টাইম আমি হতাশ, আমার খুব কষ্ট লাগে। হতাশ হওয়ার টাইম কই আমার? হতাশ হওয়ার টাইম কোথায়? তুমি যে বলতেছো যে এক লোক বলছে আর কি করবো নামাজ কালাম, কবর রাজার টেনশনে আমার ঘুম আসতেছে না। আমিও স্যার ফার্স্ট টাইম স্যার কিছুই মনে রাখতে পারছি না স্যার। ফার্স্ট টাইম, স্যার মানে মানে ফার্স্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। এই বিসিএস এ যত ভালো দিবে আগামী বছর তত ভালো দিতে পারবে না। মনে করো এখন যৌবন যার, তুমি খুব প্রিপেয়ার, ফার্স্ট টাইম মানে তোমার হাতটা এখনো সচল আছে। আর যারা একটু বয়স্ক হয়েছে এদের হাত চলে না, হাত লিখতে গেলে ইয়ে হয়ে যায়, মানে হাত ব্যথা করে, দেখো অনেক কিছু বয়স বাড়লে ইয়ে হয়ে যায়। তো এখন শর্ট বাট কত স্মার্ট পেজ যে লিখতে হবে? সেন্টেন্স কারণ না স্যার, আমি যে সঠিক সেন্টেন্স লিখতে পারি না, গ্রামাটিক্যাল ভুল হয়। আপাতত তুমি এগুলো মুখস্থ করো, কালকে এই আগামী শুক্রবার তুমি মুখস্থ করে দাও, দেখি এরপরে মুখস্থ হয় কিনা। এই বাক্য দিয়ে আরো অনেকগুলো বাক্য বানিয়ে ফেলতে পারবা, এগুলো মুখস্থ করো আপাতত, যার দুর্বলতা আছে। স্যার আগামী শুরুতে আমি শুক্রবার দেখাবো ইনশাআল্লাহ। পিডিএফ পাইতাম কিন্তু এখন পাচ্ছি না মনে হয়। আল্লাহ হাফেজ। বাই, স্যার আসসালামু স্পেলিং আলাইকুম। মিস্টেকের হাত থেকে হ্যাঁ, স্যার আসো, সাথে থাকো, কিপ ইন টাচ। সব এগুলো নিয়ে আরো অনেক দফায় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার একটা কথা ছিল একটু। স্যার একটা রিট্রান্সলেশন প্রবলেম ছিল স্যার। আসো, আমি বললাম তো, আমি তো স্যার সাথে থাকো। আপাতত যা হোমওয়ার্ক দিচ্ছি তাই করো, এই রচনাটা গোছাই ফেলো খাতার মধ্যে প্লিজ। আমি জানি অনেকে গাফিলতি করবো, মনে করবো অনেক কিছু একটা, কিন্তু আমি বলছি মুখস্থ করা যায় এই বাক্যগুলো ধীরে ধীরে খাতায় লিখে ফেলো, খাতায় লিখে হাঁটতে চলতে মুখস্থ করো, মানে আর কিচ্ছু না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আগামী ক্লাসে বলো, টাইম শেষ। হ্যাঁ, আপনার ইয়া